জি স্যার, আসসালাম। আজকে হচ্ছে 18ই ডিসেম্বর, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচে 71তম ক্লাস এবং সাক্ষ্য আইনের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ সাক্ষ্য আইনের একটি ক্লাস গতদিন হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সাক্ষ্য বা সাক্ষ্যের প্রকারভেদ। সাক্ষ্যের প্রকারভেদ গতদিনই এটা একটু শুরু করেছিলাম। দেখেন যে সাক্ষ্যের প্রকারভেদ, সাক্ষ্য হচ্ছে তিন প্রকার: সাক্ষ্য বা ওরাল এভিডেন্স, দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, এটাকে বলে ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স। তো আমি গতদিন বলেছিলাম যে আমাদের সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায় ভাই? তিন ধারায়, এবং এখানে কোনো সাবসেকশন নাই যে তিনের এ, তিনের বি, বা তিনের এক, তিনের দুই, এরকম কোনো বিষয় নাই। তাই আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়, যে সংজ্ঞাই হোক না কেন, তিন ধারায়। ধন্যবাদ। তো 2022 সালের সংশোধনীর আগে সাক্ষ্য ছিল দুই প্রকার, একটা হলো মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। কিন্তু 2022 সালের সংশোধনীতে আরো এক প্রকার সাক্ষ্যকে সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য। তো এই মৌখিক সাক্ষ্যেও আবার দুই প্রকার, একটা হচ্ছে আপনার প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স, আর একটা হচ্ছে শোনা সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স। তো এই যে যে দুই প্রকার, এটা আসলে আপনি কিন্তু ওইভাবে বলে নাই যে দুই প্রকার, এটা আমরা ধারা থেকে বের করেছি। দালিলিক সাক্ষ্য আবার দুই প্রকার, একটা হলো প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য। এবং এছাড়াও আরো আহ দুই প্রকার সাক্ষ্য আছে। সেটা হলো আপনার পারিপার্শ্বিক সাক্ষ্য, পারিপার্শ্বিক অবস্থাগত সাক্ষ্য, যেটাকে বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আর একটা হচ্ছে সর্বোত্তম সাক্ষ্য বা বেস্ট এভিডেন্স। তো সাক্ষ্য আইনের আমরা যদি একটু লক্ষ্য করেন, দেখেন যে সাক্ষ্য আইনের তিন ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। তিন ধারায় তিন প্রকার সাক্ষ্য, যথা মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য উল্লেখ আছে। মৌখিক সাক্ষ্য সম্পর্কে আন্ডারলাইন করবেন, 59 থেকে 60 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে আপনার তিন ধারায়, বাট এই মৌখিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করছে 59 থেকে 60 ধারা পর্যন্ত। আজকে আমরা এখানে আলোচনা করব। অন্যদিকে দালিলিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করছে 61 থেকে 73 ধারা পর্যন্ত। দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে তিন ধারায়, বাট দালিলিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করছে 61 থেকে 73 ধারা। এছাড়া ফরেনসিক সাক্ষ্য নিয়ে 45 ক ধারায়, শরীর সম্বন্ধী নিয়ে ফরেনসিক সাক্ষ্য বিষয় বিশেষজ্ঞের অভিমত 73 খ ধারায়, তারপর 89 ক ছাড়াও অন্যান্য ধারায় ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে চলে আসি সাক্ষ্যের সংজ্ঞা, আসলে সাক্ষ্য কাকে বলে। মিনিং অফ এভিডেন্স। সাক্ষ্য আসলে আমরা বইয়ের যে মানে বিধিবদ্ধ সংজ্ঞা, এই সংজ্ঞায় আসার আগে যদি আপনাদের বোঝানোর স্বার্থে বলি, সাক্ষ্য হচ্ছে যে 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 কোনো মামলা, হোক সেটা ফৌজদারি হোক সেটা দেওয়ানি, যখন ফৌজদারি মামলায় চার্জ গঠনের পরে আর দেওয়ানি মামলায় ইস্যু গঠনের পরে আদালতে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করে সাক্ষীরা আদালতে যে বিবৃতি দেয় সেটারই কি বলে? সাক্ষ্য। তো এই সাক্ষ্য কিন্তু আপনি আদালতে গিয়ে কথা বললেই সেটা সাক্ষ্য না। জামিন শুনানির সময় যে কথাবার্তা দুই পক্ষের কাছে হয়, তারপরে আপনার চার্জ হিয়ারিং এর আগে যে কথাগুলো হয়, ডিসচার্জ হিয়ারিং এর সময় যে কথাগুলো হয়, এইগুলায় আহ, কেউ কোনো বিবৃতি দিলে সেটা কিন্তু সাক্ষ্য না, সেটা সাক্ষ্য না। তো সাক্ষ্য তাহলে আমরা একটু আগেই বুঝলাম যে সাক্ষ্য আপনার মৌখিক হতে পারে, দালিলিক হতে পারে, আর একটা কি, ফরেনসিক হতে পারে। তো সাক্ষ্য আইনের তিন ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা তিন ধারায় সাক্ষ্যের সংজ্ঞার সাবক্লজ 2 এর পর সাবক্লজ 3 সন্নিবেশিত করায় করে শরীর সম্বন্ধনীয় বা ফরেনসিক সাক্ষ্যের ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্সকে সংজ্ঞাযুক্ত করা হয়েছে। সুতরাং সংশোধিত আইন অনুসারে সাক্ষ্যের সংজ্ঞা নিম্নরূপ হবে। কি কি আমরা একটু পড়ি, দেখেন। বিচার বা অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে, এটা একটু বলতেন, বিচার বা অনুসন্ধান কি বলেন? বিচার বা অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত আদালত কোনো গোল দিবেন সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয়, বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, এই বিবৃতি হলো সাক্ষ্য। এই সব বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। তার মানে এই সাক্ষ্যের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন, সাক্ষী বিবৃতি দিছে
অনুমতি দিছে কে? আদালত। সাক্ষী বিবৃতিটা দিছে কোন বিষয় সম্পর্কে? একেবারে প্রথমে দেখেন, বিচার বা কি অনুসন্ধানের অধীন বিষয়। তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সাক্ষী কোন বিষয় সম্পর্কে বিবৃতি দিলে সেটা সাক্ষ্য হিসেবে গণ্য হতে পারে? বিচার বা অনুসন্ধান। যেটা বিচার বা অনুসন্ধানের বিষয় না, সেই বিষয়ে যদি কেউ এসে আদালতে কোনো কথা বলে, সেটা কি সাক্ষ্য কিনা বলে? এটা সাক্ষ্য না। তারপরে দেখেন, আদালতের নিরীক্ষার বা আন্ডারলাইন করবেন পরিদর্শনের জন্য যে সকল দলিল গোল দেবেন উত্থাপন করা হয়, সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স বলে। আদালতে উপস্থাপনের জন্য যদি কোনো দলিল উপস্থাপন করা হয়, সেই সাক্ষ্যরে কি বলে বলেন? দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। ইংলিশটা একটু দেখেন, যে all documents produced for the golden inspection of the court, such documents are called documentary evidence। তার মানে আদালতে আপনি যদি মানে পরিদর্শনের জন্য যে দলিলটাই উপস্থাপন করেন না কেন, সেটাকে কি বলে বলেন? দালিলিক সাক্ষ্য। তাহলে আমরা দুই প্রকার সাক্ষ্যের সংজ্ঞা পেয়ে গেলাম। এবার দেখেন ফরেনসিক এভিডেন্সের সংজ্ঞা। রক্ত, বীর্য, চুল, সকল দৈহিক উপাদান, অঙ্গ অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, তালুর ছাপ, চোখের কননিকার ছাপ, কনিনিকার ছাপ, পায়ের ছাপ সম্পর্কিত সকল উপাদান সমূহ, বস্তু সমূহ বা অনুরূপ প্রকৃতির অন্য কোনো উপাদান বা বস্তুর শারীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য মর্মে গণ্য হবে যদি এমন উপাদান সমূহ বা বস্তু সমূহ, আন্ডারলাইন করেন, প্রতিষ্ঠা করে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। আপনি যদি শরীর রিলেটেড যে কোনো জিনিস ব্যবহার করে, ধরেন রক্ত পরীক্ষা করে, ডিএনএ পরীক্ষা করে, বা শরীরের যে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সকল পরীক্ষা করে যদি বোঝা যায় যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, বা অপরাধ এবং এর ভুক্তভোগীর মধ্যে বা অপরাধ এবং এর অপরাধীর মধ্যকার কোনো সংযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠা করে, যেরকম আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীন এই যে খুব মানে সাম্প্রতিককালের সংশোধনী এসেছে, যে উভয়েরই ডিএনএ পরীক্ষা, ভিকটিম এবং যে অপরাধী দুইজনেরই ডিএনএ পরীক্ষা করতে হবে। ধর্ষণের মামলায় যে ধর্ষিত হয়েছে এবং যে ধর্ষণ করেছে, দুইজনের ডিএনএ পরীক্ষা করতে হবে। এবং ডিএনএ পরীক্ষা যদি দুইজনের ডিএনএ একসাথে কি মিলে যায়, বা আসামির ডিএনএ যদি ওর তার শরীরের অস্তিত্ব পেয়ে যায়, তার মানে আসলেই ধর্ষণটা কি বলেন? সংগঠিত হয়েছে। তাহলে এই যে ডিএনএ রিপোর্ট, এটা কি বলে? ফরেনসিক সাক্ষ্য। জি। তারপরে দেখেন কোন ঘটনা প্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে, যদি ডিএনএ মিলে যায় তাহলে তো প্রমাণ হচ্ছে যে আসলেই দর্শন সেই করেছে। আর ডিএনএ যদি না মেলে, তাহলে আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে সে এটা কি করে নাই। তাহলে যা প্রমাণ করে বা অপ্রমাণ করে, মানে শরীর সম্বন্ধীয় যে সকল জিনিসের যে রিপোর্ট টিপোর্ট আছে, এগুলারই কি বলে ভাই বলেন? ফরেনসিক সাক্ষ্য। বুঝতে পারছেন? এবং আপনাদের একটু মনে করাই দিই, যদি কোনো যন্ত্র রিলেটেড ব্যাপার সেবার হয়, ধরেন অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, তারপরে অন্যান্য যে যে কম্পিউটারের প্রোগ্রাম টোগ্রাম যা যা আছে কিনা, এইগুলা কিন্তু ফরেনসিক সাক্ষ্য না, এগুলো কি ডিজিটাল রেকর্ড। আর ডিজিটাল রেকর্ডে কোন সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? দালিলিক সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো আমরা একটু চলে আসি জেনে রাখা ভালোতে। দেখেন, জেনে রাখা ভালো, এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা সংশোধিত সাক্ষ্য আইনের 3 ধারায় 3 ধরনের সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। 1 নম্বরে দেখেন মৌখিক সাক্ষ্য, 2 নম্বরে দালিলিক সাক্ষ্য, 3 নম্বরে শরীর সম্বন্ধনীয় বা ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স। তো আমরা যেহেতু এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 অনুসারে দলিল বলতে ডিজিটাল রেকর্ডও যুক্ত হবে, এটা আন্ডারলাইন করেন, দলিল বলতে ডিজিটাল রেকর্ডও যুক্ত হবে, সেহেতু দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স বলতে ডিজিটাল সাক্ষ্য অন্তর্ভুক্ত হবে। তো যদি আপনাকে বলে যে দালিলিক সাক্ষ্য আর ডিজিটাল রেকর্ড দুই প্রকারের সাক্ষ্য, কথা কি সঠিক? না, এক। ডিজিটাল রেকর্ড কি সাক্ষ্য ভাই? দালিলিক সাক্ষ্য। ধন্যবাদ। তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, যে সাক্ষ্য আইনের কত ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে? কত ধারায়? আমরা আগে থেকেই জানি যে সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা কত ধারায় ভাই? 3 ধারায়। সাক্ষ্য আইনের 3 ধারায় কয় শ্রেণীর সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে? 3 শ্রেণীর। ধন্যবাদ। তো এখানে এখানে আর মোটামুটি যে সাক্ষ্য টাক্ষ্য মানে প্রশ্ন টশ্ন আছে, এগুলো আপনারা পারবেন, এগুলো মোটামুটি একটু দেখে নিবেন। 7 নম্বর প্রশ্নটা একটু দেখি, আপনাদের পুরাতন বইতে নাই। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা এভিডেন্স অ্যাক্ট 1872-এর 3 ধারায় নিম্নলিখিত কোন সাক্ষ্যটি নতুন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে?
মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, শরীর সম্বন্ধনীয়, ফরেনসিক সাক্ষ্য, পারিপার্শ্বিক সাক্ষ্য। কোনটা নতুন যুক্ত করা হয়েছে? কোনটা? ফরেনসিক সাক্ষ্য নাকি? এবং এখানে ব্যাখ্যাটা একটু দেখেন, এটা গুরুত্বপূর্ণ যে যারা নতুন পুরাতন বই একটু লিখে নেবেন। ফরেনসিক এভিডেন্স বিচার সহায়ক চিকিৎসা সাক্ষ্য নামে পরিচিত। ফরেনসিক এভিডেন্সের আর একটা নাম কি? বিচার সহায়ক চিকিৎসা সাক্ষ্য। বিচার সহায়ক চিকিৎসা সাক্ষ্য, যেমন ধর্ষণ মামলায় ধর্ষিত নারীর ডিএনএ রিপোর্ট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চিকিৎসা সাক্ষ্য কোন কাকে চিকিৎসা সাক্ষ্য বলে, বলেন তো? ফরেনসিক সাক্ষ্যের আর এক নাম কি? চিকিৎসা সাক্ষ্য। বিচার সহায়ক চিকিৎসা সাক্ষ্য। বিচার সহায়ক, জি, বিচার সহায়ক। ফরেনসিক সাক্ষ্য সমান সমান দিয়ে লেখেন বিচার সহায়ক চিকিৎসা সাক্ষ্য। বিচার সহায়ক চিকিৎসা সাক্ষ্য। তো আর এখানে পড়লাম না, আমরা সরাসরি চলে আসি। ওই যে একটু আগে বলেছিলাম যে মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে 3 ধারায়, বাট প্রমাণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে 59 আর 60। আমরা প্রথমে চলে আসি মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। মৌখিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে 3 ধারায়। মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো বিষয়ে প্রমাণ, আন্ডারলাইন করবেন, 59 ধারায় আলোচনা করা হয়েছে, এবং 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো বিষয়ে যে প্রমাণ, এই সম্পর্কে আলোচনা করছে 59 ধারায়, এবং 60 ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। তো এই বিষয়গুলা কি আমরা একটু ব্যাখ্যা করব। তার আগে আমরা চলে আসি যে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্যের যে সংজ্ঞা 3 ধারায় দেওয়া হয়েছে, সেটা একটু আগেও যদি আমরা দেখেছি, তারপরে আর একবার একটু পড়বো। দেখেন বাবা দেখেন 3 ধারায় বলা হয়েছে অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোন সাক্ষীকে, নট অনলি অনুসন্ধান, বিচার বা অনুসন্ধান লেখেন। ওই জায়গায় শুধু অনুসন্ধানের অধীন লেখছে না, কি লিখবেন? বিচার বা অনুসন্ধান। পাইছেন? আহ যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয়, মানে আদালত যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয়, বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, বা সাক্ষী নিজে আদালতে যে বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতেছে, সেই বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। মৌখিক সাক্ষ্য অর্থ হলো, বল দিবেন, সাক্ষী নিজে যে বিবৃতি আদালতের নিকট প্রদান করে। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোন সাক্ষী, আন্ডারলাইন করবেন, মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, বরং অসুস্থতার জন্য যে সাক্ষী কথা বলতে অক্ষম, সে চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে, তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হতে পারে। ধরেন আমাদের এই গত রাতের ঘটনা, বা আজকে এখনো দেখলাম যে হচ্ছে ইজতেমা ময়দানে মোটামুটি মামলা, মানে মারামারি হয়েছে, আবার দেখলাম যে 2-1 জন হয়তো বা মারাও গেছে। আচ্ছা, মারা গেছে ধরেন। তাহলে এই ঘটনায় যারা ধরেন সাক্ষী একজন আছে, যে তার চোখের সামনেই ঘটনাটা ঘটছে, তাহলে সে যদি আদালতে এসে কোনো বিবৃতি দেয়, এটা কি মৌখিক সাক্ষ্য? সে ধরেন বোবা বা এমন অসুস্থ, আদালতে এসে বলতে পারতেছে না, তখন সে যদি ইশারায় বলে বা লিখে দেয়, তখন সেটাও কি বলে বিবেচিত হবে? মৌখিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। কি হলো? আল্লাহ ভরসা। দেখেন, তো এই যে আমাদের সামনে যেটা ঘটলো, এই বিষয়ে ধরেন আরিফ সাহেবের গায়ে চা পড়ে উনি বোবা হয়ে গেছে। মৌখিক সাক্ষ্য এটা একটু শেষ করি। তো যে কথা বলতেছিলাম, যে ইজতেমায় ধরেন একটা ঘটনা ঘটে গেছে, তো যদি যারা মুখ দিয়ে ওই ঘটনাগুলো দেখছে, তারা যদি মুখ দিয়ে কথাগুলো আদালতে এসে সাক্ষ্য প্রদান করে, এটাই মৌখিক সাক্ষ্য। এখন যদি এরকম হয় যে একজন ব্যক্তি, যে সে অসুস্থ, বোবা, তো সে মুখ দিয়ে বলতে পারতেছে না, বাট সে বর্ণনা, মানে ইশারায় বর্ণনা দিচ্ছে অথবা লিখে দেখালো, এটাও কি হিসেবে গণ্য হবে? মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। যেমন দেখেন, বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয়, বল দিবেন, তা 119 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য বলে গণ্য হয়। একজন বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয়, তারা কি বলে? মৌখিক সাক্ষ্য বলে গণ্য হয়। আচ্ছা, আমাদের আজান দিছে, একটু বিরতি, নামাজের বিরতি, তারপরে শুরু করি। ধন্যবাদ। আমি লাইনে আসি, লাইন থাকবে।
তো আমরা পড়ায় ফিরি, দেখেন যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ 59 ধারায় বিধান করা হয়েছে, আন্ডারলাইন করেন, 59 ধারায় বিধান করা হয়েছে দলিলের বিষয়বস্তু ব্যতীত, আন্ডারলাইন করবেন, সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ বলা হয়েছে যে দলিল রিলেটেড ব্যাপার দলিল দিয়েই প্রমাণ করতে হবে, দলিলের বিষয়ে আপনি মুখ দিয়ে বললে হবে না। দলিল ছাড়া আর যে কোনো বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। একটা হত্যাকাণ্ড হয়েছে, আপনি যদি দেখে থাকেন মুখ দিয়ে মৌখিক সাক্ষ্য দিলেই হবে। একটা ধরেন চুরি হয়েছে, মৌখিক সাক্ষ্য দিলেই হবে। কিন্তু যদি এরকম কোনো ব্যাপার আসে যে দলিল জাল বা চুক্তি সংশোধন বা দলিল সংশোধন, তাহলে সেই সকল ক্ষেত্রে যদি আপনি কোনো দলিলের উপর নির্ভর করেন, ওই বিষয়ে কি মুখ দিয়ে বললে হবে যে অমুক দলিল এই, ওই বিষয় কি আপনার দালিলিক বিষয়বস্তুই মানে আদালতে সাবমিট করতে হবে। তার মানে 59 ধারার যে মূল বিষয়বস্তু, যে দলিলের বিষয়বস্তু ছাড়া আর অন্যান্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। ইংলিশটা একটু যদি আমরা দেখি, দেখেন, all facts except the contents of documents may be proved by the oral evidence. So যদি এইভাবে সরাসরি ইংরেজি লাইন উঠাই দেয়, যে all facts except the contents of documents may be proved by the dash evidence, কি এভিডেন্স, ওরাল এভিডেন্স বা বাই দা ওরাল এভিডেন্স, এই কথাটি কত ধারায় বলা হয়েছে? 59 ধারায়। ধন্যবাদ। অর্থাৎ দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। কারণ হলো, যেখানে কোনো লিখিত দলিল বা নথি থাকে সেই ক্ষেত্রে উক্ত লিখিত দলিল বা নথি দিয়েই উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে হবে। দলিলের বিবরণ প্রমাণের ক্ষেত্রে উক্ত দলিলই হলো সর্বোত্তম সাক্ষ্য। বুঝতে পারছেন? তাহলে 59 ধারা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মৌখিক সাক্ষ্য দ্বারা সব কিছু প্রমাণ করে গেলেও কি প্রমাণ করা যাবে না? দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে না। এখন আমরা চলে আসি ধারা 60। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, আন্ডারলাইন করেন, ডিরেক্ট হতে হবে। ডিরেক্ট, প্রত্যক্ষর ইংরেজি বলছে কি? ডিরেক্ট। সাক্ষ্য আইনের 60 ধারায় বলা হয়েছে, 60 ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। মানে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে। এখন প্রত্যক্ষ বলতে আসলে কি বোঝাচ্ছে? প্রত্যক্ষ বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হলো, আপনি যে সম্পর্ক সাক্ষ্য দিছেন, যদি আপনি বলে থাকেন আপনি স্বয়ং ওটা আপনাকে দেখতে হবে, অথবা দেখার সুযোগ না থাকলে শুনতে হবে, অথবা শোনার সুযোগ না থাকলে আপনার ইন্দ্রিয় দ্বারা কি বলেন, অনুভব করতে হবে। ধরেন আপনি বললেন যে আমি দেখেছি অমুক অমুককে হত্যা করেছে, আপনি আদালতে গিয়ে বললেন যে আমার সামনেই অমুক অমুককে হত্যা করেছে। এটা প্রথমত মৌখিক সাক্ষ্য। দ্বিতীয়ত এটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য। কেন? কারণ আপনি নিজে দেখেছেন, আপনি কারো কাছ থেকে শুনেন নাই, আপনি কারো কাছ থেকে শুনেন নাই। কিন্তু আমি যদি বলি যে আমার শাকিল বলছে ইজতেমা ময়দানে একজন আর একজনকে হত্যা করছে, বলছে, এবং এই বিষয়ে আমি আদালতে গিয়ে আমি সনি খান আদালতে সাক্ষ্য দিচ্ছি যে আমি শাকিলের কাছ থেকে শুনেছি যে ইজতেমা ময়দানে একজন আর একজনকে হত্যা করেছে। তো এই যে যে একজন আর একজনকে হত্যা করছে, এটা তো শাকিল দেখছে, আমি তো দেখি নাই। আমি শুনছি কার কাছ থেকে? শাকিলের কাছ থেকে। তাহলে আমি এরকম যদি আদালতে সাক্ষ্য প্রদান করি, এটা মৌখিক সাক্ষ্য হচ্ছে, বাট এটা প্রত্যক্ষ হবে না। কারণ এই বিষয়টা আমি সরাসরি দেখি না, আমি আর একজনের কাছ থেকে শুনেছি। তাহলে এটাকে বলা এই আপনার কি, শোনা সাক্ষ্য। তো এছাড়া আরো ধরেন আমরা এই যে 5 তলার উপরে খানলো একাডেমি, আমরা 5 তলার উপরে বসে আছি, মাঝে মাঝে ধরেন আম, এই নিচে একদিন আমরা শুনলাম যে মারামারি হচ্ছে, বা জোরে এখান থেকে আপনার বেপরোয়া ভাবে গাড়ি চালাই যাচ্ছে। এখন যদি এরকম হয় যে ওই যে ওখানে যে হইচই হয়েছিল কয়েকদিন আগে, ওখানে যদি একজন আরেকজনকে হত্যা করে বা যে কোনো একটা মারামারি হয়, তাহলে আমরা কিন্তু পরে গিয়ে জানতে পারলাম যে অমুক অমুককে হত্যা করছে। এখন আমরা যদি ওই মামলায় গিয়ে সাক্ষ্য প্রদান করি যে ওনার, যে আমরা কে কাকে হত্যা করছে তা আমরা জানি না, বাট আমরা 5 তলায় কোচিং করতেছিলাম, আমরা লোকজনের সোর চিৎকার বা মারামারি যে হচ্ছে এরকম একটা আমরা শুনছি, ঠিক আছে, এটা শুনলেও এটা কিন্তু শোনা সাক্ষ্য না। কারণ এটা আমরা আমাদের যতটুকু ইন্দ্রিয় দ্বারা অনুভব করার সুযোগ ছিল আমরা ততটুকু করছি, আমাদের দেখার সুযোগ ছিল না, বাট আমাদের কি শোনার সুযোগ ছিল, শোনার সুযোগ ছিল, এবং আমরা কোর্টে গিয়ে বললাম যে আমি যা শুনছি সেটাই বললাম। সো এটাও আপনার প্রত্যক্ষ সাক্ষ্য। সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ সাক্ষ্য। শোনা সাক্ষ্য তখনই হতো যখন আমি নিজে শুনি নাই,
ধরেন আর একজন শুনছে, ধরেন এরকম যদি বলতাম যে অমুক পড়ার সময় শ্যামল শাকিল খানলো একাডেমিতে কোচিং এর সময় সে শুনছে নিচে মারামারি হয়েছে, তো শ্যামল শাকিল আবার এই কথাটা গিয়ে চৌরঙ্গীর একজনকে বলছে। এখন চৌরঙ্গীর সেই জন যদি বলে যে কে কাকে মারামারি হয়েছে তা তো আমরা জানি না, তবে আমি শাকিলের কাছ থেকে শুনছি, শাকিলও দেখে নাই কিন্তু সে নিচে শব্দ শুনছে, তখন ওই ওই লোক যেটা বলতো সেটা হলো শোনা সাক্ষ্য। বুঝতে পারছেন? কিন্তু শাকিল নিজ কানে যেটা শুনছে, শাকিল যদি সাক্ষ্য প্রদান করে এটা কিন্তু শোনা সাক্ষ্য না, এটা কি প্রত্যক্ষ সাক্ষ্য। আচ্ছা, তো আমরা একটু পরে পড়ি যদি দেখি, দেখেন যে প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স, এরপরও যারা বুঝেন নাই একটু ধৈর্য ধরেন, বুঝে দেবেন ইনশাল্লাহ। দেখেন, সাক্ষ্য আইনে 60 ধারায় প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স কে সংজ্ঞায়িত করা হয়েছে। মৌখিক সাক্ষ্য কখন প্রত্যক্ষ হবে সেটাই 60 ধারায় বিধান করা হয়েছে। 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে বলতে বোঝায়, আন্ডারলাইন করবেন, যে বিষয় দেখা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি দেখেছে বলে দাবি করে। মানে যে বিষয় দেখা যায়, যদি কোনো ব্যক্তি মানে সাক্ষ্য দিতে চায়, তাকে ওই বিষয়টা অবশ্যই কি বলেন, দেখতে হবে, দেখতে হবে, ওই বিষয়টা অবশ্যই দেখতে হবে। তারপরে দেখেন, আবার যে বিষয় শোনা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি শুনেছে বলে দাবি করে। এখন শুনেছে বলে আপনি অন্য কোনো মানুষের কাছ থেকে শুনেন নাই, আপনি ওই ঘটনাটা সরাসরি আপনার দেখার সুযোগ ছিল না, আপনি ওইটা কি শুনছেন। ধরেন একজন অন্ধ মানুষ, সে তো তার সামনে কি ঘটতেছে তা তো সে জানে না, বাট সে যদি শুনে যে অমুক অমুক ঝগড়া বিবাদ করতেছে, একজন বলতেছে যে তোরে আজকে খুন করে ফেলাবো, এবং পরবর্তীতে এই খুন করছে, তাহলে অন্ধ তো আর কে কারে মারছে এটা তো সে দেখে নাই, বাট তার কিসের সুযোগ ছিল, শোনার সুযোগ ছিল। তাহলে সে যদি সাক্ষ্য প্রদান করে সেটাও মৌখিক সাক্ষ্য, এবং সেটা কি প্রত্যক্ষ সাক্ষ্য। যদি এটা এমন কোনো ঘটনা যেটা অন্য যে কোনো ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য হয়, তাহলে এটা অবশ্যই সেই সাক্ষীর সাক্ষ্য হবে যে দাবি করে যে উক্ত ইন্দ্রিয় দ্বারা ঘটনাটি অনুভব করেছে। তো এটা আমরা ওই দেখা বা শোনা ছাড়া অন্য কোনো ইন্দ্রিয়র দ্বারা যদি সেটা অনুভবযোগ্য হয়, ধরেন সে একজন অন্ধ লোক, তো সে শুনে নাই, বাট ওই একটা ঘর পোড়ানোর মামলা হয়েছে, তো সে জাস্ট ঘর পোড়াইলে যে মানুষের ধরেন যে গন্ধ পাইছে, সে যদি বলে যে কে ঘর পোড়াইছে তা তো আমি জানি না, তবে আমি ওই বাসার পাহারাদার, ওই বাসায় থাকতাম, আমি অমুক অমুকের কথা শুনছি, এবং আমি ঘর পড়লে একটা যে গন্ধ, এই গন্ধ আমি পাইছি, অনুভব করছি। তো এটাও কি সাক্ষ্য বলে গণ্য হবে, মৌখিক সাক্ষ্য, এবং এটা হচ্ছে কি প্রত্যক্ষ সাক্ষ্য। ঠিক আছে, তারপরে দেখেন, আহ আমরা 4 নাম্বার যেটা, 4 নাম্বার যেটা একটু এটা একটু পড়ি। দেখেন, যদি ঘটনাটি কোনো মতামতকে উল্লেখ করে বা উক্ত মতামতের কারণ সমূহকে উল্লেখ করে, তাহলে সেটা এমন ব্যক্তির সাক্ষ্য হতে হবে যে উক্ত কারণ সমূহের উপর ভিত্তি করে মতামত দিয়েছে। সাক্ষ্য আইন আমাদের কিছু কিছু বিধান এতই জটিল যে আপনি যদি উদাহরণ না দেওয়া হয় ওখানে আসলে কি বলছে এটা বোঝা কষ্টসাধ্য। তো এই আমাদের এই যে 4 নাম্বারটা, এটা আমি একটু ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমাদের যখন আহ ফৌজদারি মামলার উদাহরণ যদি আমি দেই, ধরেন মারামারি হয়েছে, মারামারি হওয়ার পরে হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে ওই যে মেডিকেল সার্টিফিকেট দেয়, 326 হোক বা 325 হোক, যে কোনো একটা মেডিকেল সার্টিফিকেট তো দিবে। তো এই সার্টিফিকেট হচ্ছে কার মতামত বলেন তো? ডাক্তার বা সিভিল সার্জনের মতামত। এখন এই যে যে সে যদি কোনো ঘটনাটি কোনো মতামতকে উল্লেখ করে, মানে এই মতামতটা দিছে কে, ডাক্তার সাহেব, তাহলে পরবর্তীতে ডাক্তারকে আবার ডাক্তার যখন ডাক্তার সাক্ষীকে আবার আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে যে কেন সেই মতামতটা দিছিল। বুঝতে পারছেন? তাহলে ডাক্তার সাক্ষী আদালতে উপস্থিত হয়ে যখন বলবে যে কেন সে 26-এর এটা কেন 326-এ পড়লো, কেন এটা ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন এই কারণে 326-এ পড়লো, ডাক্তার আগে দিছিল হলো কাগজের মতামত, পরে সে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে ওই বিষয়টা কেন মতামত দিছিল সে সেটা আবার কি ব্যাখ্যা করতেছে। তো এই যে ডাক্তার কেন সেই মতামতটা দিছিল, এই যে যে বিবৃতিটা দিচ্ছে, এটাও কি সাক্ষ্য, প্রত্যক্ষ সাক্ষ্য। বুঝতে পারছেন? জি 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 জি, এই যে দেখেন, নট অনলি ডাক্তারের কথা আমি বললাম যে আমরা কিছুদিন পরে গিয়ে পড়বো যে আমাদের এক্সপার্ট অপিনিয়ন আছে, এক্সপার্ট অপিনিয়ন আছে সাক্ষ্য আইনের 45 ধারায়, বর্তমানে 13টা বিষয় এক্সপার্ট অপিনিয়ন দিতে পারে। তো যারা এক্সপার্ট অপিনিয়ন যারা দিল, ঠিক আছে, এক্সপার্ট অপিনিয়ন যারা দিল, ওটা ওটা খুলে দাও, ওই যে ওই কেটলিটটা, এক্সপার্ট অপিনিয়ন যারা দিল, ধরেন তারা তো ওই মুহূর্তে তো কাগজে, মানে এক্সপার্ট অপিনিয়ন তো আর সরাসরি ওই মুহূর্তে সে আসবে না, সে তো তার কাছে পাঠালো, সে জাস্ট একটা ডকুমেন্ট
দিয়ে দিল যে এটা আসলে অমুকের হাতের লেখা, এটা আসলেই 326, এটা আসলেই এই বিষয়, সে জাস্ট মতামতটা দিল। বাট একটা সময় এসে ওই যে যে মতামতটা দিল সেই বিশেষজ্ঞতাকে আবার সাক্ষী হিসেবে আসতে হবে। তো সাক্ষী হিসেবে আসলে সে তো যে কেন ওই মতামতটা দিছিল সে তার ব্যাখ্যা দিবে, এবং প্রতিপক্ষের আইনজীবী আবার তার কি করবে, জেরা করবে। তো এই যে যে সে যে পরবর্তীতে এসে কেন সে মতামতটা দিল, এই যে যে সে সাক্ষ্যটা দিচ্ছে, এটাও কি সাক্ষ্য বলেন? প্রত্যক্ষ সাক্ষ্য। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ, তো আপনি এখানে একটু 4 নম্বরের পাশে একটু লিখতে পারেন যদি মনে রাখার স্বার্থে, যে এক্সপার্টকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে। যেমন দিয়ে লেখেন, যেমন এক্সপার্ট, এভাবে লেখেন, এটা না লিখে আমি যেটা বলি, যেমন এক্সপার্ট আদালতে, হ্যাঁ, এক্সপার্ট আদালতে সাক্ষী হিসেবে, এক্সপার্ট আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে, সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে যে সাক্ষ্য প্রদান করে তা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এক্সপার্ট আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে যে সাক্ষ্য প্রদান করে তা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? মানে আমি তো কয়েকবারই ব্যাখ্যা করলাম যে, ধরেন পোস্টমর্টেম রিপোর্ট করে কে? সিভিল সার্জন দিচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট। তো সিভিল সার্জন তো জাস্ট পোস্টমর্টেম রিপোর্টটা দিয়ে দিচ্ছে, ওই পোস্টমর্টেম রিপোর্টটা আদালতে আসলো, পেশ করলো। তো ওই সময় তো আর সিভিল সার্জন সরাসরি আসে নাই। বাট যখন ওই মামলাটা বিচার শুরু হবে, একটা সময় ওই সিভিল সার্জনকেও সাক্ষী হিসেবে কি উপস্থিত হতে হবে। তো তখন সে কেন পোস্টমর্টেম রিপোর্টে কি কি বিষয় দিছে, এই বিষয়ে তো সে সাক্ষ্য প্রদান করবে, এটাও কি সাক্ষী? প্রত্যক্ষ সাক্ষী। ধন্যবাদ। অর্থাৎ সাক্ষ্য আইনের 60 ধারায় শুধুমাত্র যে যে সকল মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ, শুধুমাত্র সেই সকল মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। যেহেতু সোনা সাক্ষ্য বা হেয়ার্স এভিডেন্স প্রত্যক্ষ সাক্ষ্য না, তাই 60 ধারা অনুযায়ী সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। মানে 60 ধারায় জাস্ট গ্রহণযোগ্যতা পেয়েছে কোন ধরনের সাক্ষ্য বলেন? প্রত্যক্ষ সাক্ষ্য। বাট মৌখিক সাক্ষ্য তো প্রত্যক্ষ হইতে পারে, আবার সোনা সাক্ষ্য হতে পারে। বাট সোনা সাক্ষ্যকে 60 ধারায় গ্রহণযোগ্যতা পাবে না আর কি। সোনা সাক্ষ্য, সোনা সাক্ষ্য কোনো সাক্ষীর নিজস্ব সাক্ষ্য না, বরং সে অন্যের নিকট হতে যে সাক্ষ্য শুনেছে সেই সাক্ষ্য হলো কি? সোনা সাক্ষ্য। তো আমরা এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পড়লে আমরা খুব ভালোভাবে প্রত্যক্ষ সাক্ষ্য কি এবং সোনা সাক্ষ্য কি এটা আমরা বুঝে যাব। দেখেন, আহ বিথিকাকে জখম করে হত্যার জন্য আরিফ অভিযুক্ত। তো এখানে মারা গেছে কে? বিথিকা। আর আসামি কে? আরিফ। চন্দন, ডিউক, ইমরান, ফখরুল, গামা হলো সাক্ষী। মারা গেছে বিথিকা, আসামি আরিফ, সাক্ষী হচ্ছে চন্দন, ডিউক, ইমরান, ফখরুল আর কে? গামা। চন্দন ওই মামলায় এসে বলতেছে, চন্দন বলে যে সে দেখেছে আরিফ বিথিকাকে জখম করতে। চন্দন এসে বলতেছে যে আমি সরাসরি দেখছি আরিফ জখম করছে কারে? বিথিকাকে। তো চন্দনের সাক্ষী কি সাক্ষী বলেন তো? প্রত্যক্ষ সাক্ষী, কারণ সে সরাসরি এটা দেখেছে। ডিউক বলে যে সে বিথিকার চিৎকার শুনেছে যে আরিফ তাকে জখম করেছে। ডিউক বলল যে আমি বিথিকার চিৎকার শুনছি, এবং বিথিকা বলতেছে যে আরিফ দা আমারে মারেন না। তাহলে এই যে যে ডিউক যে শুনছে, ডিউক দেখে নাই, বা ডিউক কি বিথিকার চিৎকার শুনছে, তা ডিউকের সাক্ষ্য কি? প্রত্যক্ষ। ইমরান বলে যে সে আরিফকে দেখেছে একটি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে, এবং বিথিকাকে রক্তমাখা জামা পরিধান অবস্থায় দেখেছে। এটার অর্থ হলো কি? ইমরান বলতেছে যে কে কারে হত্যা করছে তা আমি দেখি নাই, আমি দেখছি যে আরিফ সাহেব একটা রক্তমাখা ছুরি নিয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি বিথিকা রক্তমাখা অবস্থায় পড়ে আছে। বুঝতে পারছেন?
তাহলে সে তো বলে নাই কে কারে হত্যা করছে, বাট সে যতটুকু দেখেছে সেই সম্পর্কে এটা কি বলেছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ সাক্ষী। প্রত্যক্ষ। জি। ফখরুল একজন ডাক্তার। ফখরুল বলে যে যে অস্ত্র আরিফের দখলে পাওয়া গেছে সেই অস্ত্র দিয়ে সম্ভবত বিথিকাকে জখম করা হতে পারে, যা বিথিকার মৃত্যু ঘটিয়েছে। ডাক্তার সাহেব বলতেছে যে আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না, বাট আমার কাছে তো পোস্টমর্টেম রিপোর্টে আমি যেটা বুঝতে পেরেছি সেটা, ওই পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে তাকে যে অস্ত্র দিয়ে জখম করা হয়েছে সেই ধরনের অস্ত্রই দখলে পাওয়া গেছে। কার দখলে? আসামি আরিফের দখলে, এবং ধারণা করা হচ্ছে আরিফ সাহেবই ওই অস্ত্র দিয়ে বিথিকাকে জখম করেছে। তাহলে ডাক্তারের এই সাক্ষ্য কি বলেন তো? প্রত্যক্ষ। এই যে একটু আগে আমি যে 4 নাম্বার পয়েন্টটা যে হুম। ব্যাখ্যা করলাম, গামা বলে যে সে চন্দনের নিকট হতে শুনেছে যে চন্দন দেখেছে আরিফ বিথিকাকে জখম করেছে। গামা বলতেছে যে আমি নিজে কিছু দেখি নাই, বাট আমি শুনছি কার কাছ থেকে? চন্দনের কাছ থেকে। চন্দন দেখছে আরিফ বিথিকারে জখম করছে। তো গামার এই সাক্ষ্য শোনা মৌখিক সাক্ষ্য। সাক্ষ্য, বাট এটা প্রত্যক্ষ শোনা সাক্ষ্য। না। এটা কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। এই ক্ষেত্রে চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের সাক্ষ্য হলো প্রত্যক্ষ সাক্ষ্য, কিন্তু গামার সাক্ষ্য হলো শোনা সাক্ষ্য। সুতরাং চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয় তা গ্রহণযোগ্য হবে। 60 ধারা অনুসারে এই কয়জনের সাক্ষ্য গ্রহণযোগ্য, কিন্তু গামায়ের সাক্ষ্য শোনা সাক্ষ্য হয় তা গ্রহণযোগ্য হবে না। না। বুঝতে পারছেন? তাহলে সংক্ষেপে জেনে রাখা ভালো হতো যদি আমরা একটু পড়ি। স্যার, এখানে একটু প্রশ্ন করতে, হ্যাঁ, বলেন। বিচারপতি আদালতে গ্রহণযোগ্য হবে না? ধন্যবাদ। একজন প্রশ্ন করছে যে সোনা সাক্ষ্য কি আদালতে কখনোই গ্রহণযোগ্য হবে না? হ্যাঁ, গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা পরের বিষয়, বা 60 ধারায় গ্রহণযোগ্য না। 60 ধারা অনুসারে কি গ্রহণযোগ্য না। আর কখন গ্রহণযোগ্য হবে এটা আমরা পরে আসতেছি, বাট 60 ধারা অনুসারে সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা জানি। তারপর মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য ও শরীর সম্বন্ধীয় ফরেনসিক সাক্ষ্য, এটাও আমরা জানি। সব শেষের পয়েন্টটা একটু দেখেন। সাক্ষ্য আইনের 60 ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, এটাও আমরা জানি। তো 2023 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, সর্বশেষ পরীক্ষায় দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 59 ধারা অনুযায়ী ড্যাশ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। দলিলের বিষয়বস্তু, দলিল এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সম্পর্ক, প্রচলিত রীতি সম্পর্ক, অভিমত। কোনটা দলিলের বিষয়বস্তু? তারপরে 2 নাম্বার প্রশ্নটা একটু যদি দেখেন, ওরাল এভিডেন্স, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ইনডিরেক্ট, সার্কামস্টেন্সিয়াল। কি হবে? ডিরেক্ট। ডিরেক্ট। হুম। তারপরের প্রশ্নটা যদি দেখেন, যে মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এই বিধান সাক্ষ্য আইনের কত ধারায় উল্লেখিত আছে? কত ধারায়? সরাসরি হবে আর প্রত্যক্ষ হবে, একই কথা। ঠিক আছে। তারপরে 3 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখেন, যে সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি, সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শোনেনি, সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে। কোনটা? সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে। তারপরে 4 নাম্বারে চলে আসেন, সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে লিখিত, দালিলিক, পরোক্ষ, কি বলেন, প্রত্যক্ষ। তো এই আর কি, মোটামুটি এখানে যা আছে পারবেন ইনশাল্লাহ। এবং সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আহ মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স, এটা কত ধারায় আছে? 59। আর এখানে যা যা আছে ইনশাল্লাহ এগুলো পারবেন, প্রশ্নের দিক থেকে যা যা আছে পারবেন। আহ আমরা সরাসরি চলে আসি দালিলিক সাক্ষ্যে। দালিলিক সাক্ষ্যে তাহলে তাহলে আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো যে মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত ধারায়? 3 ধারায়। বাট মৌখিক মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি এটা আলোচনা করছে 59 আর 60। বিমল সাহেব বলেন তো, বিমল সাহেব, যে 59 ধারায় কি আছে বিমল সাহেব? ও তো কি 59 ধারার বিষয়বস্তু কি বলেন তো একটু। রুবেল, 59 ধারার বিষয়বস্তু কি? স্যার, 59 মধ্যে তো মৌখিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য দ্বারা যে কোনো ঘটনা প্রমাণ করা যাচ্ছে পারে। ওই ক্লিয়ার হইলো না, বিথিকা একটু বলেন। প্রত্যক্ষ সাক্ষ্য, শোনা সাক্ষ্য। না, শাকিল সাহেব বলেন। দলিলের বিষয়বস্তু ছাড়া অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, এটা বলছে কততে? 59। বুঝছেন?
মানে 59 দ্বারাই বললো যে মৌখিক সাক্ষ্য দ্বারা তাহলে একটা জিনিসই প্রমাণ করা যায় না, সেটা কি? দলিলের বিষয়বস্তু। আরিফ সাহেব 60 ধারায় কি বলছে? স্যার, কার্ড দ্বারা আমরা একটু আগে কয়েকটা ব্যাখ্যা করছি। ব্যাখ্যা লাগবে না, আপনি 60 ধারায় কি বলছে এক কথায় বলে দেন, দ্রুত বলেন। কার্ড দ্বারা স্যার যে কথাটা বলছে সেটা হচ্ছে যে আমি যে এটা সরাসরি শুনছি, হ্যাঁ সরাসরি দেখছি, হ্যাঁ এটা ডিরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ সাক্ষ্য, অর্থাৎ আমার সরাসরি কারো কাছ থেকে শোনা না, আমি ওই যে সিল্লেফাল্লা নিজে শুনছি এবং সিল্লেফাল্লা নিজে দেখছি। ধন্যবাদ, ধন্যবাদ। বলতেছে যে 60 ধারায় বলছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। প্রত্যক্ষ মানে নিজের যা আপনি বলবেন তা আপনার নিজের দেখতে হবে, অথবা নিজের শুনতে হবে, অথবা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হবে, অথবা যে মতামত আপনি দেন পরবর্তীতে সেই মতামতের কারণ আপনাকে আদালতে এসে ব্যাখ্যা করতে হবে। তো আমরা চলে আসি ভাই দালিলিক সাক্ষ্যে, ডকুমেন্টারি এভিডেন্স। আমরা জানি যে দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 3 ধারায়। আর দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি বলছে দেখেন 61 থেকে কত বলেন? 73। তো সাক্ষ্য আইনের 3 ধারায় দালিলিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। দালিলিক সাক্ষ্য বলতেন দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য হচ্ছে আপনার দুই প্রকার, একটা হলো প্রাথমিক আর একটা কি, শুনেন, প্রাথমিক সাক্ষ্য হচ্ছে স্বয়ং মূল দলিল, এটা বলে প্রাথমিক সাক্ষ্য। আপনাদের সামনে যে আইন পাঠ বই আছে, এটা কি ফটোকপি করা? না, এটা মূল দলিল, এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য কোনটা? যদি কেউ এই আইন পাঠের বই ধরেন কেউ ফটোকপি করছে, তখন এটা হয়ে যাবে কি, অর্থাৎ মূল দলিলটাকে বলে প্রাথমিক সাক্ষ্য, আর মূল দলিল থেকে অন্য কোনো উপায়ে যদি কোনো কিছু তৈরি করা হয় সেটাকে বলা হয় কি, মাধ্যমিক সাক্ষ্য। তো 61 ধারায় কি বলছে দেখেন, 61 ধারায় বলা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে। একটু আন্ডারলাইন করেন, প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে। এখানে যে কথাটা বললো সেটা হলো, বলছে যে আপনি যে কোনো দলিল, তাহলে মূল দলিল প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, মানে হলো যে কোনো দলিল আপনি মূল দলিল দিয়েও প্রমাণ করতে পারেন, অথবা মূল দলিলের ফটোকপি দ্বারাও প্রমাণ করতে পারেন। এই কথাটা বললো কততে? 61 ধারায়। 62 ধারায় ওই প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে, এবং 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিয়েছে। তাহলে 61 ধারায় বললো যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। প্রাথমিক সাক্ষ্য কি এটা বলছে 62-তে, মাধ্যমিক সাক্ষ্য কি এটা বলছে কততে? 63-তে। 64 ধারায় এসে একটু উল্টে গেছে, যে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। 64 ধারায় এসে বলতেছে যে ভাই, যে 61 ধারায় যদিও বলছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দিয়েও প্রমাণ করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায়, বাট 64-তে এসে বলতেছে যে শুধুমাত্র সব সময় আপনার প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, বাট যদি ব্যতিক্রম থাকে তাহলে আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারেন, বাট ব্যতিক্রম তারা সবসময় প্রাধান্য প্রাথমিক সাক্ষ্য দ্বারাই দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। আপনারে হোটেল রেস্টুরেন্টে বলছে যে যে দুপুরের খাবার 150, দুপুরের খাবার 150, দুপুরের খাবার 150, যা খাবেন 150, ঠিক আছে? এই কথাগুলি যখন আপনারা ঢুকাইছে, এখন আপনি যখন খাওয়া শুরু করলেন তখন বলতেছে যে মাছ 150, ডাল 150, ভাত 150, ঠিক আছে? তো ভিতরে ঢোকার পরে আপনি দেখলেন যে চেঞ্জ হয়ে গেছে। তো বিষয়টা হলো 61 ধারায় বলতেছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, এবার কি দূর তুমি মামলা করো, এই তোমার ফটোকপি থাকলেও সমস্যা নাই, প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। এখন যখন হয়ে গেল বলতেছে শুধুমাত্র ব্যতিক্রম প্রেক্ষাপটেই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, আর সব সময় প্রমাণ করতে হবে কি দিয়ে, প্রাথমিক সাক্ষ্য দিয়ে। জি। তো কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে সেটা 65 ধারায় বলা হয়েছে। এখন ওই ব্যতিক্রম গুলা বলছে কত ধারায়? 65 ধারায়। ধন্যবাদ। তো এখানে জাস্ট আমরা একটু হালকা আলোচনা করলাম, এগুলো আবার একটু করে বিস্তারিত করব। তো আমরা যদি এই সবটা একটু দেখি, ওই একই কথা যা যা পড়লাম, যে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, এটা বলছে কত ধারায়? 61। তারপরে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কততে? 62। মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 63। আর ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রেই অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে, এটা বলতে কত? 64।
আর কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় এটা বলছে কত? 65। 65। এই তো। তো আমরা সরাসরি দালিলিক সাক্ষ্যতে চলে আসি। দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দেখেন। দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী আদালতে, আন্ডারলাইন করবেন, পরিদর্শনের জন্য যে সকল দলিল দাখিল করা হয় সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। এটা আমরা আগে থেকেই জানি। আদালতে পরিদর্শনের জন্য যে সকল দলিল উপস্থাপন করা হয় তাকেই কি বলে? দালিলিক সাক্ষ্য। আপনি যদি কোনো একটা মামলায় আপনি যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড আদালতে উপস্থাপন করছেন, তাহলে এটা কি সাক্ষ্য বলেন? দালিলিক সাক্ষ্য। কাবিননামা উপস্থাপন করছেন, কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। All documents produced for the inspection of the court are called documentary evidence. তো তারপরে দেখেন যে যেহেতু এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 অনুসারে দলিল বলতে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত হবে, সেহেতু দালিলিক সাক্ষ্য ডকুমেন্টারি এভিডেন্স বলতে ডিজিটাল সাক্ষ্য অন্তর্ভুক্ত হবে। আমরা ওই একটু আগে এর আগের ক্লাসেই আমরা জেনেছি যে ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝায়, এবং ডিজিটাল রেকর্ড কিন্তু কি কোন ধরনের সাক্ষ্যের অন্তর্ভুক্ত? দালিলিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত। তো আমরা চলে আসি 61 ধারা। দেখেন 61 ধারায় বলতেছে যে দলিলের বিবরণ প্রমাণ বা প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস, আন্ডারলাইন করবেন, প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্ট। 61 ধারায় বিধান করা হয়েছে কোন দলিলের বিবরণ, এটা একটু গোল দিবেন, প্রাথমিক অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য না, কি বলছে? প্রাথমিক অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুভড আইদার বাই, গোল দিবেন, প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স। তো অতঃপর 64 ধারায় বলা হয়েছে, আহ অতঃপর বর্ণিত ব্যতিক্রম ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। কিন্তু 61-তে বলছিল 2টা দ্বারাই প্রমাণ করা যায়, বাট 64-তে এসে বললো কি? ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে কি দিয়ে? প্রাথমিক সাক্ষ্য। এখন আমরা চলে আসি যে প্রাথমিক সাক্ষ্য কাকে বলে, মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে। সুতরাং 61 ধারা অনুযায়ী কোন দলিলের বিবরণ 2 প্রকার সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স, পাশে কি লেখা বলেন তো? স্বয়ং মূল দলিল দ্বারা। এবং এই প্রাথমিক সাক্ষ্যের পাশে একটু লিখে রাখেন মুখ্য সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্যের পাশে কি লিখবেন? মুখ্য সাক্ষ্য। মুখ্য সাক্ষ্য। এবং মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স, যেরকম প্রাথমিক দলিলের নকল কপি দ্বারা, এর পাশে একটু লিখে রাখেন গৌণ সাক্ষ্য। কি সাক্ষ্য বলেন? গৌণ সাক্ষ্য। তো এটা বিস্তারিত তো আমরা পড়বই। ধরেন আমরা আপনাদের সবার সামনে আইন পাঠ বই আছে, স্বয়ং মূল দলিল, এটা হলো প্রাথমিক সাক্ষ্য। যখন এটার ফটোকপি করা হবে বা হুবহু হাতে লেখা একটা নকল তৈরি করছেন, এটা হলো কি? মাধ্যমিক সাক্ষ্য। এবং আমি অনলাইনে যেটা পড়াচ্ছি আমারও আইন পাঠেরই হুবহু এই কপি, বাট আমি স্ক্রিনে ডিজিটালি আকারে পড়াচ্ছি, তো এটাও কি সাক্ষ্য বলেন তো? ডিজিটাল রেকর্ডস। আর ডিজিটাল রেকর্ডস হলো কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। ঠিক। যদি 61 ধারায়, যদিও 61 ধারায় বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, কিন্তু 64 ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে অতঃপর বর্ণিত ব্যতিক্রম ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। তো একটু পড়ি দেখেন। 61 ও 64 দ্বারা একত্রে পড়লে বোঝা যায় যে আইনের সাধারণ নিয়ম হলো সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করতে হবে। শুধুমাত্র ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। এখন কোন কোন ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে তা সাক্ষ্য আইনের 65 দ্বারা উল্লেখ করা হয়েছে। যে মূল দলিলের বিবরণ প্রমাণ করতে হবে, উক্ত মূল দলিলটি আদালতে দেখার জন্য উপস্থাপন করতে হবে। যদি কোনো পক্ষ উক্ত মূল দলিলটি আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাহলে সে দলিলটি উপস্থাপন করতে কেন ব্যর্থ হলো তার কারণ ব্যাখ্যা করবে। আপনারে বললো যে আপনি আপনার কাবিননামার আসল কপি দেখান, বাট আসল কপি না দেখাই আপনি দেখাইছেন কি? ফটোকপি। এখন আদালত ফটোকপি গ্রহণ করতে পারে, বাট আদালত আগে বলবে যে আপনার আসল কপির কি হয়েছে, আগে যৌক্তিক ব্যাখ্যা দেন।
বা আপনি ড্রাইভিং লাইসেন্স দেখাইতে বললো, আপনি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিচ্ছেন, আসল ড্রাইভিং লাইসেন্স দেখাইতে পারেন নাই, তখন আদালত আপনারা বলবে যে কেন আপনি আসল ড্রাইভিং লাইসেন্স দেখাইতে পারেন নাই, ব্যাখ্যা করেন। তখন সে যদি বলে যে ইওর অনার, যে আমার ড্রাইভিং লাইসেন্স হারাই গেছে, প্রমাণ ওই যে অমুক তারিখে হারাই গেছে, এই দেখেন জিডির কপি, বুঝতে পারছেন? তো তখন আপনার ওই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ফটোকপিটা কি গ্রহণযোগ্য হতে পারে। এবং শুধুমাত্র তারপর আদালত উক্ত পক্ষকে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে অনুমতি দিতে পারে। মূল দলিল না থাকলে শুধুমাত্র সেক্ষেত্রে দলিলের বিবরণ প্রমাণ করতে মূল দলিলের মাধ্যমিক সাক্ষ্য ব্যবহারের অনুমতি আদালত দিতে পারে। তবে এই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণের জন্য 65 ধারায় উল্লেখিত শর্তসমূহ পূরণ করতে হবে, অন্যথায় মাধ্যমিক সাক্ষ্য ব্যবহারের অনুমতি নাই। আমি একটু যদি আপনাদের বলি যে 61 ধারায় বললো যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যাবে, মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যাবে। বাট 64 ধারায় এসে বললো যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। আর কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে আপনার মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে এটা বলছে 65 ধারায়। জি। তো আমরা 2013 সালে একটা প্রশ্ন এসেছে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায়, দেখেন একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, গৌণ সাক্ষ্য দ্বারা, স্বয়ং দলিলটি দ্বারা, উপরের যে কোনো একটি দ্বারা। কোনটি দ্বারা বলেন তো? উপরের যে কোনো একটি দ্বারা, উপরের যে কোনো একটি দ্বারা। বাট যে জায়গায় প্রাথমিক সাক্ষ্য আছে, মাধ্যমিক সাক্ষ্য আছে, তখন প্রমাণ করতে হবে কি দিয়ে? প্রাথমিক সাক্ষ্য দিয়ে। যে জায়গায় প্রাথমিক সাক্ষ্য কোনো কারণে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে প্রমাণ করতে হবে কি দিয়ে? মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা। এখন প্রাথমিক সাক্ষ্য কাকে বলে এটা আমরা একটু বিস্তারিত দেখব। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে মূল দলিল না দেখাইতে পারলে সার্টিফাইড কপি গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে কিনা? হ্যাঁ, গ্রহণযোগ্য অবশ্যই হবে। তো সেই ক্ষেত্রে ওই যে ব্যতিক্রম, আমরা যখন আপনার প্রশ্নের উত্তর আমরা একটু পরেই পেয়ে যাবো যে কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, তো ধারা 62 প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স। 62 ধারায় প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। 62 ধারায় বলা হয়েছে আদালতে পরীক্ষণ বা পরিদর্শনের জন্য, আন্ডারলাইন করবেন, স্বয়ং যে দলিলটি দাখিল করা হয় সেই দলিলটিকে প্রাথমিক সাক্ষ্য বলা হয়। এখন প্রাথমিক সাক্ষ্যের কয়েকটা ব্যাখ্যা এখানে আছে, এই এই কথাগুলো একটু ব্যাখ্যা করব। দেখেন, প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল হলো, গোল দিবেন, সর্বোত্তম সাক্ষ্য, এবং 64 ধারা অনুসারে দলিলের বিবরণ প্রমাণ করতে প্রাথমিক সাক্ষ্য সর্বদাই দাখিল করতে হবে। আপনাদের নাই, বাট কথাগুলো শুনেন, এদিক সেদিক তাকানোর দরকার নাই, আমার কথা শুনেন, না থাকলেও সমস্যা নাই, জাস্ট আলোচনাটা শুনেন। 62 ধারা অনুসারে প্রাথমিক দলিল বলতে নিম্নলিখিত দলিলগুলো অন্তর্ভুক্ত হবে। 62-র একটা দেখি, দেখেন, আদালতের পরীক্ষণ বা পরিদর্শনের জন্য দাখিলকৃত স্বয়ং মূল দলিলটি প্রাথমিক সাক্ষ্য হবে। আপনি আদালতে যদি স্বয়ং মূল দলিলটা সাবমিট করেন সেটা কি প্রাথমিক সাক্ষ্য। আচ্ছা, তো তারপরে আমরা যদি একটু দেখি, দেখেন, কতিপয় খণ্ডে সম্পাদিত দলিলের প্রত্যেক খণ্ড উক্ত দলিলের প্রাথমিক সাক্ষ্য। একটা দলিলের যদি একাধিক খণ্ড থাকে তাহলে সকল খণ্ড কি বলেন? প্রাথমিক সাক্ষ্য। কিভাবে একটু ব্যাখ্যাটা নিচে দেই। লেনদেনের প্রত্যেক পক্ষের দখলে যেন প্রাথমিক বা মূল দলিল থাকে সেটা নিশ্চিত করতে যতজন পক্ষ থাকে ততগুলো দলিল লিখিত ও সম্পাদন করা যেতে পারে। মানে ধরেন একটা জমি 4 জনে ইজারা নিছে, ইজারা দাতা ধরেন আরিফ সাহেব, আরিফ সাহেব ওনার 40 বিঘা জমি ইজারা দিছে কয়জন রে? 4 জন রে। তো 4 জনই চুক্তি করছে, তাহলে মূল দলিলের 4টা কপি 4 জনের কাছে আছে। একজনের কাছে না থেকে বললো যে আমরা সবাই কপি রাখতে চাই, তাহলে ওই দলিলের প্রতিটা কপি যতজন ইজারা গ্রহীতা আছে সবার কাছে এক একটা কপি আছে, তাহলে সবগুলাই কি দলিল বলেন তো? প্রাথমিক সাক্ষ্য। সেক্ষেত্রে প্রত্যেকটি দলিল প্রাথমিক সাক্ষ্য এবং উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে উক্ত দলিল সমূহের যে কোনো দলিল মূল বা প্রাথমিক সাক্ষ্য হিসেবে দাখিল করা যেতে পারে। আপনাদের যতজনের কাছে আইন পাঠ আছে বা সারা বাংলাদেশে যতজনের কাছে আইন পাঠ আছে এটা কি সাক্ষ্য? যতগুলো খণ্ডই থাকুক না কেন সবগুলাই হচ্ছে আপনার কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। তারপরে দেখেন, যেমন সালিসি রোয়েদাদ 4 কপিতে প্রস্তুত করা হয়েছিল, কারণ সালিসি কার্যধারায় 4 জন পক্ষ ছিল।
রোয়েদাদ তো আমরা বুঝি, গতদিন বুঝাইছিলাম বা এর আগেও বুঝাইছিলাম যে সালিসি কার্যক্রমে যে সিদ্ধান্ত প্রদান করা হয় সেটারে কি বলে? তা রোয়েদাদের মানে ধরেন ওই সালিসির পক্ষ ছিল 4 জন, তাহলে 4 জনই এক একটা কপি নিছে। তো ওই 4টা কপি কি প্রাথমিক সাক্ষ্য, প্রত্যেকটি কপি সালিসকারীগণ কর্তৃক স্বাক্ষর করা হয়েছিল, প্রত্যেকটি কপি হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। তারপরে দেখেন, যখন কোনো দলিল প্রতিলিপি সহ কাউন্টার পার্টস সম্পাদিত হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি প্রতিলিপি সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হবে। যেমন চেক, আপনি যে চেকটা আদালতে জমা দেন, বুঝতে পারছেন? এই 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 চেকের যে বিষয়টা, এটা একটু আমার বুঝতে হবে, এটা 63 ধারায় আমরা বুঝবো। চেকের যে কপিটা, আমি তো ওই স্বাক্ষর করা কাগজটা জমা দিচ্ছি, বিনিময়ে তো আদালত আমার কি মানে ব্যাংক আমার কি দিছে, টাকা দিছে। তো চেকের চেকের ওই কপিটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, মানে আমি স্বাক্ষর করছি আমার ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য, কিন্তু চেকের ওই কপিটা যে ব্যাংক কর্মকর্তা, ব্যাংকের ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য। বুঝেন কিনা? বললাম যে ওই যে যে কপিটা, ওই কপিটা সিগনেচার করছি কে? আমি, ধরেন আমি আমি হলো অ্যাকাউন্টের মালিক, তাহলে আমি চেক সিগনেচার করলাম, চেকের কপিটা আমার ক্ষেত্রে হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। আর ওই ব্যাংক তো রেখে দিছে, ব্যাংকের ক্ষেত্রে ওই দলিলটা হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা, আরো ভালো করে যদি বুঝি, চেকের মুড়ি বুঝেন? মুড়ি যে অংশটুকু থাকে, যে অংশটুকু কি থাকে, এইটুকু আবার আমার ক্ষেত্রে আবার মাধ্যমিক সাক্ষ্য। চেকের যে মুড়িটা, চেকের মুড়িতে তো আর আমরা সিগনেচার করি না, করি? চেকের মুড়িতে সিগনেচার করেন নাকি টাকা বিমল সাহেব? চেকের মুড়িতে সিগনেচার করি, করি না? চেকের ওই মুড়ির অংশটুকু আহ ওই ব্যাংকের জাস্ট অংশ আর কি। তো চেকের মুড়িতে যেহেতু আমি সিগনেচার করি নাই, চেকের মুড়িটুক আমার ক্ষেত্রে কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। আর চেকের মুড়িটুক ব্যাংকের ক্ষেত্রে কি সাক্ষ্য জানেন? ব্যাংকের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। থাকলো আমাদের কাছে, থাকলো এই কারণে তো আমাদের এই জায়গাতে আমি সিগনেচার করি নাই, এই কারণে আমার ক্ষেত্রে স্বাক্ষর আছে। জটিল করেন না, শুনেন আরো ভালোভাবে বুঝাই। ধরেন এই এই প্রশ্নটা এখানে বুঝলে আমরা 63 ধারায় বুঝতে পারবো। যে ধরেন যে আমরা গ্রামগঞ্জে একটা টার্ম আছে বলে যে ইয়াওয়াজ বদল করে নাকি, শুনেন না? হ্যাঁ, আমার জমি ধরেন বিমল সাহেবরে দিলাম, বিমল সাহেব দিল কি ওনার জমি আমারে, কেউ কোনো টাকা পয়সা দেয় নাই, জাস্ট জমির বদলে জমি বিনিময় করছে। তো বিমল সাহেব ধরেন দলিল সম্পাদন করছে যে আমি বিমল বিশ্বাস এই আমার অমুক নাম্বার জমির বিনিময়ে আমি সনি খানের অমুক নাম্বার জমি আমরা ইয়াজ বদল করেছি, এবং আমার জমি উনাকে আমি ইয়াজ বদল সূত্রে দলিল করে দিলাম আর কি। তাহলে বিমল সাহেব যে দলিলটা সিগনেচার করছে, ওই দলিলটা ধরেন, ওই দলিলটা বিমল সাহেব সিগনেচার করছে, ওই দলিলটা থাকবে আমার কাছে। আর আমিও হুবহু একটা দলিল তৈরি করে যে জায়গা বললাম আমি সনি খান, আমি বিমল সাহেবের কাছে এই করছি, আমার জমি বিমল সাহেবের সাথে আজ বদল করছি, আমার সিগনেচার করা দলিল আছে কার কাছে? বিমল সাহেবের কাছে, যাতে আমি ভবিষ্যতে দেখাইতে পারি যে বিমল সাহেবের এই যে আমার লিখে দিয়েছিল এই যে আমার দলিল, এবং উনি দেখাইতে পারে যে সনি খানের দলিল এই যে কি ওনার কাছে আছে। দুই দলিলের বিষয়বস্তু কিন্তু একই, বাট একটা সিগনেচার করছে সনি খান আর একটা সিগনেচার করছে কে? বিমল বিশ্বাস। বাট সনি খানের যে সিগনেচার করা যে দলিল, এই দলিলটা আছে বিমল বিশ্বাসের কাছে, আর বিমল বিশ্বাসের সিগনেচার করা যে দলিল, এই দলিলটা আছে কার কাছে? সনি খানের কাছে। মানে যার সিগনেচার করা সেই দলিলটা তার কাছে নাই, আছে কার কাছে? অন্যের কাছে। তো এখন আমি যে দলিলটা সিগনেচার করছি এটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু দলিলটা আছে কার কাছে? বিমল সাহেবের কাছে। বিমল সাহেবের ক্ষেত্রে এটা কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার সিগনেচার করাটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, বাট আমার সিগনেচার করা দলিল যে বিমল সাহেবের কাছে আছে, এটা বিমল সাহেবের ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য। আবার বিমল সাহেবের সিগনেচার করা যে দলিল, এটা আছে হচ্ছে, এটা উনার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু দলিলটা আছে কার কাছে? আমার কাছে। তাহলে আমার ক্ষেত্রে এটা কি মাধ্যমিক সাক্ষ্য। একটু জটিল মনে হলো, জটিল না। ওই যে যে যখন কোনো দলিল প্রতিলিপি সহ সম্পাদিত হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি প্রতিলিপি সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হবে।
তারপরে দেখেন 4 নাম্বারটা একটু দেখি, এবং এই যে জিনিসটা ব্যাখ্যা করলাম এটা আমরা 63 ধারায় গিয়ে কাজে লাগবে, তখন আর বোঝানো লাগবে না। যে ক্ষেত্রে কতিপয় দলিল একই পদ্ধতিতে প্রস্তুত করা হয় সেক্ষেত্রে এমন প্রস্তুতকৃত প্রত্যেকটি দলিল প্রাথমিক সাক্ষ্য হবে। যেমন দেখেন, আন্ডারলাইন করেন, মুদ্রণ, লিথোগ্রাফি, ফটোগ্রাফি করে প্রস্তুতকৃত দলিল একই তারিখে একই প্রক্রিয়ায়, যেমন মুদ্রণ যন্ত্র দিয়ে প্রথম আলো, আন্ডারলাইন করেন, 4 লক্ষ সংবাদপত্র প্রকাশ করলো। প্রত্যেকটি সংবাদপত্র মূল বা প্রাথমিক সাক্ষ্য। প্রথম আলো পত্রিকা প্রতিদিন 4-5 লাখ প্রকাশিত হয়, তাহলে সকল পত্রিকা কি একটা ক্ষেত্রে আর একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। বা কম্পিউটারে লিখিত একটি চুক্তিপত্রের 5টি কপি একই সময় প্রিন্ট করা হলো, একই সময় প্রিন্ট করা হলো এবং উক্ত চুক্তিপত্রের প্রত্যেক পক্ষ সেটা স্বাক্ষর করলো। 5টা কপি 5 জনের কাছে থাকবে, ওই প্রত্যেক চুক্তিপত্রেই 5 জনের স্বাক্ষর আছে, তো প্রত্যেকটি প্রিন্ট কপি কি বলেন, প্রাথমিক সাক্ষ্য। কিন্তু একটি প্রিন্ট করা চুক্তিপত্র হতে ফটোকপি মেশিন দ্বারা অনুরূপ চুক্তিপত্র ফটোকপি করা হলে উক্ত ফটোকপি চুক্তিপত্রটি প্রিন্ট করা চুক্তিপত্রের মাধ্যমিক সাক্ষ্য হবে। বাট আপনি যখন একটা চুক্তিপত্র থেকে অনেকগুলা ফটোকপি তৈরি করতেন, তখন ওই প্রথমটার সাপেক্ষে ফটোকপি গুলা কি মাধ্যমিক সাক্ষ্য। এখন জটিল লাগতেছে ভাই, জটিল লাগতেছে? আচ্ছা একটু শুনেন, দীপিকা কাশলে কিন্তু অনলাইনে তো অভিযোগ দেয়। আপনি যেটা হচ্ছে বিমল দ্বারা দিলেন দলিল, তা বিমল দার কাছে কিন্তু ওইটা মাধ্যমিক সাক্ষ্য, কিন্তু ওইটার যদি আচ্ছা শুনেন, আপনার ফটোকপি আপনি নেন তাহলে আপনার কাছে ওইটুক যেটুক বুঝতেন প্রশ্ন আমি পরে নিবানি, একেবারে শেষ করতে দেন, অনেক পেজ আছে এই জায়গা। শুনেন, যে কথা আমি বললাম সেটা হলো যে একটা যান্ত্রিক প্রক্রিয়ায় যদি ধরেন একসাথে ওই যে 400 কপি প্রথম আলোর পত্রিকা বের হয়েছে, 400 কপি কি প্রাথমিক সাক্ষ্য। বা কম্পিউটারে একসাথে আপনি 5টা দলিল বের করছেন এবং ওই 5টা দলিলে 5 জন পক্ষেরই স্বাক্ষর আছে, এগুলাও কি প্রাথমিক সাক্ষ্য। যদি কোনো দলিল 3 নম্বরে আমরা পড়ে আসছি, প্রতিলিপি সহকারে সম্পাদিত হয়, প্রত্যেকটি প্রতিলিপি এর সম্পাদনকারীর বিরুদ্ধে কি হবে, প্রাথমিক সাক্ষ্য হবে। যে চেক দিলাম, চেক আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা এখন নতুন একটা জিনিস শোনাই, শুনেন। ধরেন প্রথম আলো পত্রিকা ভাই প্রতিদিন ধরেন 400 কপি বের হয়, 4 লক্ষ কপি, তো 4 লক্ষ কপি, ওর একটা মেইন একটা কপি আছে না, একটা কপি দেখেই তো 4 লক্ষ কপি তৈরি করে নাকি? ধরেন আপনি একটা বই বের করবেন, বই আমরা যে বইটা পড়তেছি আইন পাঠের মূল যে পাণ্ডুলিপি আছে সেটা দেখেই তো উনি অনেক কপি করছে। তো মূল পাণ্ডুলিপি দেখা আইন পাঠের ধরেন 10,000 কপি বের করছে মূল পাণ্ডুলিপি থেকে, তাহলে এই ক্ষেত্রে যে মূল পাণ্ডুলিপির সাথে 10,000 কপির সম্পর্ক কি? মূল পাণ্ডুলিপিটা হলো প্রাথমিক সাক্ষ্য, আর 10,000 কপি কি? যখন আপনার 10,000 কপির সাথে মূল পাণ্ডুলিপির তুলনা হবে তখন 10,000 কপি হলো কি মাধ্যমিক সাক্ষ্য, আর মূল পাণ্ডুলিপি কি বলেন প্রাথমিক সাক্ষ্য। এইটুকু বুঝেন কিনা? কিন্তু যখন তুলনাটা হচ্ছে ওই 10,000 কপির এক কপির সাথে আর এক কপির, যখন তুলনাটা হচ্ছে 10,000 কপির এক কপির সাথে আর এক কপির, তখন তারা সবাই প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? মানে যদি 10,000 কপির সাথে মূল পাণ্ডুলিপির তুলনা হয় তাহলে প্রাথমিক সাক্ষ্য কোনটা? মূল পাণ্ডুলিপি। আর মাধ্যমিক সাক্ষ্য কোনটা? ওই 10,000 কপি। আর যখন তুলনাটা মূল কপির সাথে হচ্ছে না, তুলনাটা হচ্ছে কার সাথে? ওই আইন পাঠের 10,000 কপির এক কপির সাথে আর এক কপির, তখন ওই 10,000 কপি কি প্রাথমিক সাক্ষ্য। বরকত সাহেব বুঝতেন কিনা? প্যাচ লেগে গেছে যে আচ্ছা বাবা এরপরে দেখবেন যে দিনের সুন্দর সুন্দর আলাদা এই মিঠুন বিশ্বাস, আপনার প্রশ্নের উত্তরে আসতেছি। আপনার প্রশ্নের উত্তর স্যার প্লিজ আবার বলুন, কি বুঝেন নাই সেটা বলেন, কোনটা বুঝেন নাই? প্রথমত যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলি যে স্বয়ং যে মূল দলিল তারা বলে প্রাথমিক সাক্ষ্য, কথা শেষ।
স্বয়ং মূল দলিলটা কি বলে? প্রাথমিক সাক্ষ্য। এইটুক তো বুঝছেন? আচ্ছা, এখন আপনাদের বুঝার সুবিধার্থে বললাম, লাস্টেরটা বুঝেন নাই তাই তো? লাস্টেরটা বুঝেন নাই? এই আরিফ সাহেব ফোনে অন্য জায়গায় যে কথা বলেন, লাস্টেরটা যদি না বুঝেন সেটা যদি বলি যে দিশা কি বুঝেন নাই কমেন্ট করেন, তারপরে আমি বলতেছি। মিতা বুঝেন নাই লাস্টেরটা? লাস্টেরটা হলো যে যে কথা বললাম যে আপনি যখন কেউ একটা বই লেখে, তো বই লেখলে ধরেন হুমায়ুন আহমেদ সাহেব যে বইটা লিখছে, তো সেই বইটা যখন হুবহু লিখছে, মানে উনি তো হাতেই লেখে, কম্পিউটারে লেখে নাই, হাতে লিখে ধরেন একটা বইয়ের 400-500 পেজ হয়েছে, তো 400-500 পেজ থেকে ওই বই থেকে এই তো আপনার যখন প্রিন্ট আউট করে আরো ওনার 10,000 কপি তৈরি করছে, 10,000 কপি তৈরি করছে, তাহলে ভবিষ্যতে যদি কোনো মামলা হয়, দেখা গেল উনার একটা বই একজন নকল করছে, ওনার বই একটা কি একজন নকল করছে, তখন উনি তার বিরুদ্ধে কপিরাইটের মামলা করবে। কপিরাইটের কি মামলা করবে? তো মামলা করলে হুমায়ুন আহমেদ দেখাবে যে ওনার এই যে দেখেন যে আমার মানে ধরেন ওই উনি ওই বইটারে বিকৃতি করছে, বিকৃতি করে উনার বই আছে, বাট ওই কপিতে নতুন আর একটা কিছু ঢুকাইছে আর কি আরেকজন, তখন উনি বলবে যে এরনের এই যে দেখেন প্রাথমিক সাক্ষ্য আমার, এই যে আমার মূল পাণ্ডুলিপি, মূল পাণ্ডুলিপিটা পড়ে দেখেন, এটাই হচ্ছে আমার বই। আর এই যে যে এই ক্ষেত্রে ওনাকে ওই মূল পাণ্ডুলিপি যদি উনি হাজির করে হুমায়ুন আহমেদ, তাহলে এটা হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। আর উনি যদি ওই ফটোকপিটা মানে ওনার যে কপি যেটা প্রিন্টেড ভার্সন, ওটা যদি হুমায়ুন আহমেদ হাজির করে, তাহলে এটা হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। হ্যাঁ, আচ্ছা আমি বুঝাচ্ছি, আবার শুনেন। ওই যে যে কথা বললাম যে হুমায়ুন আহমেদের বই কেউ বিকৃতি করছে, উনি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করছে, এখন মামলা কইরা উনি যদি মূল কপি দেখায় যে ওনার এই যে দেখেন আমার মূল কপি, তাহলে এই যে আদালত যেটা দেখাইলো, আদালত এটারে কি সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে? প্রাথমিক সাক্ষ্য। আর উনি যদি মূল কপি না দেখাইয়া উনি যদি ওই যে যে বইগুলো তৈরি, ফটোকপি কেন মূল বই কিন্তু 10,000 কপির যে কোনো একটা দেখায়, তখন এটা হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। এইটুক বুঝেন? আচ্ছা, এখন ধরেন মামলাটা যদি এরকম হয় যে হুমায়ুন আহমেদ বাদী বিবাদী না, বাদী বিবাদী হচ্ছে অন্য যে কোনো একটা মামলা, সে হুমায়ুন আহমেদের বইয়ের রেফারেন্স দিছে যে ওনার মুক্তিযুদ্ধের সময় জ্যোৎস্না ও জননীর গল্পে হুমায়ুন আহমেদ তার বইতে এই কথা বলছে। তা যদি সে ওই বইটা মানে তার কাছে যে হুমায়ুন আহমেদের কিনা যে কপিটা আছে, সে যদি আদালতে আমরা সাবমিট করি না ফিরিস্তি আকারে, যখন আমি স্বয়ং মূল বইটা আদালতে আমি দেখাবো ওইটা, তখন ওইটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। কিন্তু যখন আমি ওই বইটা না দেখাই আমি ওই বইয়ের ফটোকপি আদালতের কাছে দিলাম, তখন ওইটা হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। স্যার আমি একটু বলো। না আপনি বলেন না, আমি আপনারা যারা বুঝেন নাই হয়তোবা আপনার কাছে জটিল মনে হইতে পারে, কিন্তু বিষয়টা খুব সোজা। আপনি জাস্ট মনে রাখবেন যে মেইন যে কপি আর তুলনা করতেছে কার সাথে, এই জিনিসটা মনে রাখেন। আপনি যে আপনার মেইনটার সাথে যদি বাকি 10,000-এর তুলনা করেন, তাহলে প্রাথমিক সাক্ষ্য কোনটা? মেইনটা। এবার মেইনটা বাদ, ওই 10,000-এর সাথে একটার সাথে আর একটা তুলনা করতেছেন, তাহলে সবাই কি প্রাথমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? আবার ওই 10,000-এর সাথে যদি আপনি অন্য কোনো ফটোকপির তুলনা করেন, তাহলে ফটোকপি তো মাধ্যমিক, ফটোকপি মাধ্যমিক সাক্ষ্য, আর 10,000 তো প্রাথমিক সাক্ষ্য। আর 10,000-এর তুলনা যখন একটার সাথে আপনি আরেকটার করতেছেন নিজেদের মধ্যে, সবাই তো কি প্রাথমিক সাক্ষ্য। এই বুঝতেন কিনা? মিঠুন বিশ্বাস একটা প্রশ্ন করছে যে আচ্ছা, তার আগে শায়লা শবনম করছে যে স্যার মূল দলিল না দেখাতে পারলে সার্টিফাইড কপি গ্রহণযোগ্য হবে কিনা? অবশ্যই গ্রহণযোগ্য হবে যদি আপনি মূল দলিল দেখাইতে না পারেন। আপনার প্রশ্নের উত্তর আমরা পাবো 65 দ্বারাই। ওকে। মিঠুন বিশ্বাস প্রশ্ন করছে স্যার এনআইডি কার্ডের ছবি যদি মোবাইলে ধারণ করা থাকে, সেটা যদি দাখিল করা হয়, সেটা কি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে নাকি ডিজিটাল রেকর্ড হিসেবে গণ্য হবে? এটা আপনার প্রশ্ন করাটাই হয় নাই, কারণ ডিজিটাল রেকর্ডও দালিলিক সাক্ষ্য, আবার মাধ্যমিক সাক্ষ্যও কি দালিলিক সাক্ষ্য। তো এখন আপনি
প্রথমত মোবাইলে আপনার কত বড় মামলার পক্ষ, আপনি আপনি মোবাইল দেখাচ্ছেন, আপনার প্রিন্ট করার টাকা নাই, আপনার যে কোনো জিনিস আর প্রিন্ট করে দিবেন, তো ওটাই তো ডিজিটাল রেকর্ড ইউরোনারিজম যেটা আছে। আর আপনার তাও যদি প্রিন্ট করতে না পারেন, ওই মোবাইলে যদি দেখেন ডিজিটাল রেকর্ড, বা ডিজিটাল রেকর্ড এক ধরনের কি সাক্ষ্য? শারীরিক সাক্ষ্য। কথা শেষ। তাও আপনি ফটোকপি করে দেন বা মোবাইলের কপি দেন, এটা হলো ডিজিটাল রেকর্ড, আর ডিজিটাল রেকর্ড মানে হলো শারীরিক সাক্ষ্য। ধন্যবাদ। আচ্ছা, সেক্ষেত্রে আপনার অবশ্যই মূল দলিল, মূল কপি যদি আপনার হার্ড কপি ধারে থাকে, তাহলে তো আপনার হার্ড কপি দেখাইতে হবে, হার্ড কপি দেখাইতে হবে। আর যদি এরকম হয় যে আমাদের অনলাইনেই মূল কপি দেখার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে আদালত যদি দেখে থাকে মূল কপি থাকলে সেটা আদালতের কাছে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হতে পারে। বাট যেহেতু আমাদের এনআইডি কার্ডের আলাদা কোনো ডাটাবেস নাই, আমি আপনি কি এনআইডি কার্ড ঢুকে অনলাইনে দেখতে পারবো? নাই। এনআইডি কার্ড তো আমাদের আলাদা, মানে ফিজিক্যালি এনআইডি কার্ড দিয়ে দেওয়া হয়েছে। সো এনআইডি কার্ডের ছবি তুলে আপনি দেখাইলে সেটা ডিজিটাল রেকর্ড, এবং ডিজিটাল রেকর্ড এক ধরনের দালিলিক সাক্ষ্য। যেহেতু আপনি ছবি তুলে দেখাইছেন, আমরা 63 ধারায় পড়বো, ছবি তুলে দেখাইলে সেটা হলো মাধ্যমিক সাক্ষ্য। ছবি তুলে দেখাইলে, যান্ত্রিক উপায়ে তৈরি করলে সবকিছুই মাধ্যমিক সাক্ষ্য। তো এতটুকু যারা বুঝেন না, জাস্ট এতটুকু বুঝেন যে মূল দলিল হলো প্রাথমিক সাক্ষ্য। কথা শেষ। আর এই এতক্ষণ ধরে যে জিনিসটা বোঝালাম, এটা একটু গভীরের প্রশ্ন। যে মূল দলিলের ধরেন একজন প্রশ্ন করছিল, এটা আমাদের ওই ধারাই ব্যাখ্যা দিয়ে দিছে, যে স্বয়ং যে মূল যে পাণ্ডুলিপিটা সেটা থেকে যদি 10 লাখ কপি তৈরি করে, তাই 10 লাখ কপির সাথে মূল দলিলের তুলনা করলে মূল দলিলটা হলো প্রাথমিক সাক্ষ্য, 10 লাখ দলিল হলো মাধ্যমিক সাক্ষ্য। যখন তুলনাটা 10 লাখ কপির এক কপির সাথে আর এক কপির হচ্ছে, তখনও তারা প্রাথমিক সাক্ষ্য। কথা শেষ। দেখেন 1 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 63 ধারা অনুযায়ী সেকেন্ডারি এভিডেন্স নয়। নিচের কোনটি সেকেন্ডারি এভিডেন্স নয়? দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ, মূল দলিলের সত্যায়িত ফটোকপি, স্বয়ংক্রিয়কৃত নকল। আচ্ছা, এই প্রশ্নটা একটু পরে পড়বো, আগে 63 ধারাটা আমরা পড়ি, তারপরে এই প্রশ্ন পড়বো, তখন ভালো বুঝবেন। আগে সরাসরি চলে আসি 63 ধারায়। মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স। আর মাধ্যমিক সাক্ষ্যের আর এক নাম কি বলেন তো? গৌণ সাক্ষ্য। সাক্ষ্য আইনে 63 ধারায় গোল দিবেন 5 ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। 63 ধারা অনুযায়ী মাধ্যমিক সাক্ষ্য হলো 63-1 যেটা দেখেন, জাবেদা নকল। জাবেদা নকল বা সার্টিফাইড কপি। সব নাম আপনার প্রশ্নের উত্তর দেখেন, এ আইনে অতঃপর বর্ণিত বিধান অনুযায়ী প্রদত্ত জাবেদা নকল, সার্টিফাইড কপিজ গিভেন আন্ডার দ্য প্রভিশনস হিয়ারিন কন্টেইন মাধ্যমিক সাক্ষ্য মর্মে গণ্য হবে। মূল দলিলের প্রত্যায়িত নকল বা জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তো তবে মূল দলিলের জাবেদা নকল বা প্রত্যায়িত নকল হতে হবে সাক্ষ্য আইন এর বিধান অনুসারে। যেমন সাক্ষ্য আইনের 76 ধারায় আন্ডারলাইন করবেন, সরকারি দলিলের জাবেদা নকল বা প্রত্যায়িত নকল দেওয়ার বিধান আছে, এবং 76 ধারা অনুসারে সরকারি দলিলের প্রত্যায়িত দলিল বা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। একটু বুঝেন, জাবেদা নকল মানে হলো সার্টিফাইড কপি। এখন সার্টিফাইড কপি বলতে বোঝানো হচ্ছে সরকারি দলিলের সার্টিফাইড কপি। আপনি যখন কোন দলিল সাব রেজিস্ট্রি অফিস থেকে নকল তুলেন না, আপনার মূল দলিলের নকল, ওটা কি জাবেদা নকল, ওটা হলো মাধ্যমিক সাক্ষ্য। ওইটা কি মাধ্যমিক সাক্ষ্য। বা আপনি কোর্ট থেকে যে রায়ের যে নকল তুলতেছেন, বা জামিন নামঞ্জুর বা জামিন যে আদেশের যে নকল তুলছেন, এটাও কি সার্টিফাইড কপি? সার্টিফাইড কপি বলেন না, তো এটাও কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। এবং আমাদের সাক্ষ্য আইনের 76 ধারায় বলা হয়েছে ভাই, যে সরকারি কোনো কর্মকর্তা জাবেদা নকল বা সার্টিফাইড কপি দিতে বাধ্য যদি ওই দলিল দেওয়ার নিয়ম থাকে। তাহলে এই জাবেদা নকল বলতে বোঝাচ্ছে সরকারি দলিলের জাবেদা নকল। কিসের বলেন? সরকারি দলিলের জাবেদা নকল। তাহলে কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য না মাধ্যমিক সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। ধন্যবাদ। নিবন্ধন আইনের অধীন সাব রেজিস্ট্রার কর্তৃক মঞ্জুরকৃত সকল সাব রেজিস্ট্রার কর্তৃক মঞ্জুরকৃত নকল মাধ্যমিক সাক্ষ্য। সাব রেজিস্ট্রার যত নকল দিচ্ছে সবগুলা কি মাধ্যমিক সাক্ষ্য। মূল বিক্রয় দলিলের অনুপস্থিতিতে নিবন্ধিত বিক্রয় দলিলের প্রত্যায়িত বা জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে দাখিল করা যেতে
পারে। ধরেন আপনি বিক্রয় দলিল নিবন্ধন করছেন, এখন নিবন্ধন করার পরে আপনার মূল দলিল হারাই গেছে, তখন তো আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে কি তুলেন? নকল নকল তুলেন। ওই নকলটা কি? মাধ্যমিক মাধ্যমিক সাক্ষ্য। বা আদালত কর্তৃক জামিন নামঞ্জুরের আদেশের প্রত্যায়িত নকল কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। জাবেদা নকলের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা উক্ত নথিতে অবিকল নকল বা প্রত্যায়িত কপি ইত্যাদি লিখে দেয়। এখন আমরা চলে আসি জাবেদা নকল, তাহলে কোন ক্ষেত্রে বোঝাচ্ছে সার্টিফাইড কপি? ওই জিনিসটা দিচ্ছে ৭৬ ধারা অনুসারে। ৭৬ ধারা অনুসারে কে দেয়? সরকারি কর্মকর্তা। বুঝতে পারছেন? মানে আমরা যদি এই আইন পাঠের ফটোকপি করি, এটা জাবেদা নকল না। বুঝেন কিনা? হুম। যখন আপনি কোন সরকারি অফিস থেকে কোন নকল তুলবেন, সেটারে কি বলবেন? জাবেদা নকল। জাবেদা নকল বা সার্টিফাইড কপি। জি, সেটাই বোঝানো হয়েছে 63(1)। 63(1). 63(2) দেখেন, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, কপিস মেড বাই মেকানিক্যাল প্রসেস। বাই যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল ধরেন ফটোকপি, লিথোগ্রাফি, ফটোগ্রাফি, যাই করার না কেন সবকিছুই আপনার যান্ত্রিক উপায়ে তৈরি করা। ফটোকপি তো আমরা বুঝি। তারপরে যদি আমি ফটোকপি করি না, আমি ছবি তুলে প্রিন্ট করছি, এটাও যান্ত্রিক উপায়, এটাও কি কপি বলেন? মাধ্যমিক মাধ্যমিক সাক্ষ্য। মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোন দলিলের নকল বা প্রতিলিপি যেগুলো নিজেরা স্বয়ং প্রতিলিপির বিশুদ্ধতা নিশ্চিত করে এবং এমন প্রতিলিপিগুলোর সাথে তুলনাকৃত প্রতিলিপি সহ মাধ্যমিক সাক্ষ্য। মুদ্রিত মানে প্রিন্টিং, লিথোগ্রাফি, যারা লিথোগ্রাফি বুঝেন না তারা গুগলে যে সার্চ দিয়েন লিথোগ্রাফি, লিথোগ্রাফি কি চলে আসবে। আলোকচিত্র মানে ফটোগ্রাফি ইত্যাদি দ্বারা মূল দলিল হতে নকল বা প্রতিলিপি প্রস্তুত করা মাধ্যমিক সাক্ষ্য হবে। যেমন আন্ডারলাইন করবেন, ফটোকপি মেশিনের মাধ্যমে একটি মূল দলিল হতে অনুরূপ অন্য একটি দলিল ছাপানো হলো, উক্ত ছাপাকৃত দলিলটি মূল দলিল মাধ্যমিক সাক্ষ্য। তাহলে 63(1)-এ বলছে জাবেদা নকল, 63(2)-এ বলছে কি? যান্ত্রিক উপায়ে তৈরিকৃত নকল। এই দুইটার ভিতরে পার্থক্য কি ভাই? 63(1)টা হলো কোন দলিলের ক্ষেত্রে? সরকারি দলিলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে ৭৬ দ্বারা প্রযোজ্য। আর 63(2)-এ হচ্ছে কি? যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, এটা যে কোনো দলিল হতে পারে। 63(3)-এ চলে আসি। মূল দলিল হতে বা সাথে তুলনা করে প্রস্তুতকৃত প্রতিলিপি, এইটা 63(2)-এ বলছে যান্ত্রিক উপায় তৈরি। আর যেটা আপনি যান্ত্রিক উপায় তৈরি করেন নাই, কিন্তু আপনি অন্য কোনো ভাবে তুলছেন, ধরেন একটা দলিল দেখে হুবহু আপনি হাতে লিখছেন, তখন সেটা চলে আসবে 63(3). বুঝতে পারছেন? মূল দলিলের যদি আপনি যান্ত্রিক উপায় ফটোকপি করেন, সেটা আসবে 63(2). আর আপনি যান্ত্রিক উপায় করেন নাই, কিন্তু এটা অন্য একটা প্রতিলিপি তৈরি করছেন, ধরেন হাতে লিখে তৈরি করছেন, তখন এটা চলে আসবে কত? 63(3). এই যে দেখেন, মূল দলিল হতে তৈরি করা প্রতিলিপি বা মূল দলিলের সাথে তুলনা করা প্রতিলিপি মাধ্যমিক সাক্ষ্য মর্মে গণ্য হবে। অর্থাৎ কোন প্রকার যান্ত্রিক প্রক্রিয়া ব্যতীত, আন্ডারলাইন করেন, কোন প্রকার কি? যান্ত্রিক প্রক্রিয়া ব্যতীত মূল দলিল হতে বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুতকৃত নকল বা প্রতিলিপি বা মাধ্যমিক সাক্ষ্য মর্মে গণ্য হবে। 63 ধারা 3 অনুচ্ছেদে 2টি বিকল্প পন্থায় মাধ্যমিক সাক্ষ্য সৃষ্টির বিধান করা উল্লেখ করা হয়েছে, যথা মূল দলিল হতে প্রস্তুতকৃত নকল বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুতকৃত কোনো নকল। যদি এই দুইটির যে কোনো একটি শর্ত পূরণ হয়, তাহলে উক্ত নকল দলিল মাধ্যমিক সাক্ষ্য মর্মে গণ্য হবে। যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে আমি আবারও বলি, শুনেন। আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে একটা দলিলের নকল তুলছেন, এটা বলে জাবেদা নকল। জাবেদা নকল হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আপনি যখন কোন দলিলের ফটোকপি করছেন, তখন 63(2), এটাও কি? মাধ্যমিক সাক্ষ্য, যান্ত্রিক উপায়। আপনি যখন ফটোকপি করেন নাই, ওই সরকারি দলিলের জাবেদা নকল না, আপনি ওই যে কোনো একটা দলিল ধরেন হাতে লেখা তৈরি করতেন বা যান্ত্রিক উপায় ছাড়া অবিকল নকল তৈরি করতেন, সেটাও মাধ্যমিক সাক্ষ্য। সেটা কত? 63(3). কি শাকিল সাহেব, বোঝা যাচ্ছে না? জি। এখন আমরা চলে এসেছি 4 নাম্বার। বরকত আলী মির সাহেব আছেন? ভালো, কোটে গেছিলেন? ইনকাম ট্যাক্স অফিসে যাই। আচ্ছা, কার সাথে কাজ করেন? ওই জায়গায় নতুন এক সিনিয়র আছে আল মাহমুদ সাহেব, ওনার সাথে। জি। তো দেখেন, প্রতিরূপ বা প্রতিলিপি, কাউন্টার পার্টস, এটা অলরেডি আমি আলোচনা করে ফেলছি। ওই যে একজনের সম্পাদিত দলিল আছে
আর একজনের কাছে, তাহলে যার কাছে আছে তার ক্ষেত্রে ওটা মাধ্যমিক সাক্ষ্য, আর আমার স্বাক্ষর করা আমার ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? যে পক্ষ দলিল সম্পাদন করেনি তার বিরুদ্ধে কোন দলিলের সঙ্গে হুবহু মিল আছে এমন কোন দলিল বা দলিলের এই রূপ, যেমন চেক সইকারীর বিরুদ্ধে চেক মুড়ি বা প্রমাণ চেক কাউন্টার ফেল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। চেক সই করে যে আমি দিয়ে দিছি, চেকের মুড়ি আছে আমার কাছে, মুড়িটা আমার কাছে মাধ্যমিক সাক্ষ্য, আর চেকটা আমার ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? বুঝেন নাই বোধহয়। চেকের মুড়ি তো, মুড়ি মানে যেটা আমার চেকের তো দুইটা অংশ, স্যার, এই যে প্রাথমিক এটি হলো, এই আরে না, আরে না, ওই কলম, হ্যাঁ ওটা আমার কাছে প্রাথমিক, জি এই যে স্যার এই সেটাই তো, মনে করেন এই যে মূলটা আছে, হ্যাঁ মূলটা আছে, এই যেখানে সার্টিফিকেট দিচ্ছে এটা হলো প্রাথমিক, এটা মাধ্যমিক, মাধ্যমিক, জি ধন্যবাদ। কিন্তু মাধ্যমিক আর প্রাথমিক হয়ে যায় এখন কিরকম? আচ্ছা থামেন, আপনি কথা কথা বলেন। দেখেন তো প্রতিলিপি বা প্রতিলিপি, প্রতিরূপ বা প্রতিলিপি কাউন্টার পার্টস, এটার ব্যাখ্যা কিন্তু অলরেডি দিলাম, বা একটু আগে আমি ওই যে ইয়াজ বদলের কথা একটা বলছিলাম যে একজনের স্বাক্ষর করা দলিল তার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, বাট ওই দলিলটা যার কাছে আছে তার ক্ষেত্রে মাধ্যমিক। জি। তো 4 নাম্বার আর বললাম না, 5 নাম্বারে চলে আসি। বিবরণ বিষয়ে মৌখিক বিবৃতি, ওরাল অ্যাকাউন্টস অফ দ্য কন্টেন্টস। ধরেন ওই দলিলটা বন্যার পানিতে হারাই গেছে, অথবা ওই দলিলটা 5ই আগস্টের যখন আমাদের সরকার পরিবর্তন হলো 5ই আগস্টের আন্দোলনে বহু নথি পোড়াই দিয়েছে না ভাই, তো বহু নথি পোড়াই দিছে, তাহলে ওই নথি যদি কেউ দেখে থাকে যে ওরকম একটা নথির অস্তিত্ব আছে, নথি আর পাওয়া যাচ্ছে না বাট সে কি দেখছে, তাহলে এরকম কোন ব্যক্তিও যদি মুখ দিয়ে আদালতে বলে যে ইওর অনার আমি এরকম একটা দলিল ছিল দেখেছি এবং সম্ভবত সেটা 5ই আগস্টের ঘটনায় নষ্ট ধ্বংস হয়ে গেছে, তাহলে ওই যে যে বিবৃতি দলিল সম্পর্কে যে বিবৃতিটা দিল এটাকে কি বলে মাধ্যমিক সাক্ষ্য। দেখেন এখন মৌখিক বিবৃতি দিলে এটা মৌখিক সাক্ষ্য না। যে ব্যক্তি নিজে দলিলটি দেখেছে উক্ত দলিলটির বিবরণ সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণ, তবে অশিক্ষিত ব্যক্তি কোনো দলিলের বিবরণ বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারে না যদিও সে মূল দলিলটি দেখেছে। বুঝতে পারছেন? শিক্ষিত হতে হবে। এখন অশিক্ষিত সে যদি দেখে থাকে সে জাস্ট বলতে পারে যে দলিলের কালার হচ্ছে এই কালার নাকি। তো 5 নাম্বারটা কিন্তু খুব সোজা ভাই, যে কথা জিনিস বললাম যে মূল দলিলটা যারা দেখছে তাদের বর্ণনারে কি বলে মাধ্যমিক সাক্ষ্য। ধরেন যদি এইভাবে বলি যে মোনালিসা যে চিত্রকর্ম একটু আগেই আপনারা আলোচনা করতেছিলেন, মোনালিসা চিত্রকর্ম লিওনার্দো দা ভিঞ্চি তৈরি করছে নাকি, তো আমরা মোনালিসার যে মূল চিত্রকর্ম সেই কপিটাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, সেটা আছে ফ্রান্সে বোধহয় নাকি, ফ্রান্সের জাদুঘরে। আর এরপরে মোনালিসার যত ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখি এইগুলা কি মাধ্যমিক সাক্ষ্য নাকি। ধরেন মোনালিসার কোন ছবি সম্পর্কে যে একেবারে ওই ফ্রান্সের জাদুঘরে গিয়ে মিউজিয়ামে গিয়ে দেখছে, দেখার পরে সে আইসে যদি কোনো মামলায় বর্ণনা দেয় যে মোনালিসার ছবি আসল ছবিটা এরকম এই 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 বিষয়বস্তু আছে, তাহলে তার এটা কি মাধ্যমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। তবে এই ক্ষেত্রে শিক্ষিত না হইলেও চলে নাকি, ছবি তো অশিক্ষিত দেওয়া যেতে পারে। তো এখন আমাদের এখানে বলতেছে যে তাহলে 63-র 1, 2 এবং 3-এর মধ্যে পার্থক্য কি। পার্থক্য কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিছি। 63-র 1 হলো জাবেদা নকল, কোন দলিলের? সরকারি দলিলের। 63-র 2 হলো যান্ত্রিক উপায় নাকি, আর 63-র 3 হলো কি অবিকল অন্য কোনো উপায় তৈরি করছে বাট সেটা যান্ত্রিক উপায়ে না। আর 64-তে বললো যদি একাধিক প্রতিলিপি থাকে, আর 65-তে বললো কি যে যে দেখেছে, যে দেখেছে পাশে, জি 63-র 5, জি 63-র 5, জি। তো সাক্ষ্য আইনের 76 ধারা অনুসারে সরকারি দলিলের জাবেদা নকলের ক্ষেত্রে 63-র 1 ধারা 1 অনুচ্ছেদ প্রযোজ্য হবে, অর্থাৎ সরকারি দলিলের জাবেদা নকল 63 ধারার 1 অনুচ্ছেদ অনুসারে মাধ্যমিক সাক্ষ্য মর্মে গণ্য হবে। অন্যদিকে 63 ধারা 2 ও 3 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য হলো উভয় ক্ষেত্রে মূল দলিল হতে প্রস্তুতকৃত নকল বা প্রতিলিপিকে মাধ্যমিক সাক্ষ্য বলা হলেও যান্ত্রিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত নকলের ক্ষেত্রে 63 ধারা 2 অনুচ্ছেদ প্রযোজ্য হবে।
এবং যেখানে যান্ত্রিক উপায় ব্যতীত অন্য কোনো পন্থায় মূল দলিল হতে বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুতিত নকল বা প্রতিলিপির ক্ষেত্রে 63 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। যাদের একটু জটিল লাগতেছে তারা আপনারা কষ্ট করিয়া যদি বাসায় বসে একবার একটু নিরিবিলি পড়েন বা একবার এই লেকচারটা শুনেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। লিথোগ্রাফি হচ্ছে এক ধরনের দলিল তৈরির প্রক্রিয়া। আপনি একটু আগেই বললাম যে গুগলে সার্চ দেন লিথোগ্রাফি কি, এ টু জেড করতে পারবেন। লিথোগ্রাফি ব্যাখ্যা করতে গেলে আবার আমাদের অন্য লিথোগ্রাফি তে চলে যাইতে হবে, গুগলে সার্চ দিলে হবে যে লিথোগ্রাফি কি। ফটোকপি বা ফটোগ্রাফির মতো এক প্রকার যান্ত্রিক উপায় তৈরির একটা পদ্ধতি হলো কি লিথোগ্রাফি। তো আমরা প্রায় দেখেন বিগত বছরের প্রশ্ন, না মাফ করার একটু সুযোগ, নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয় দেখেন বিক্রয় দলিলের কি ফটোগ্রাফ, মূল বন্ধকি দলিল, মূল বিক্রয় দলিল, মূল বিক্রয় দলিলের খসড়া, এগুলা কিন্তু কি না প্রাথমিক সাক্ষ্য। তাহলে মাধ্যমিক সাক্ষ্য কোনটা? মূল বিক্রয় দলিলের ফটোকপি। আচ্ছা, না না, তো এখন আমরা একটু 65 ধারাটা পড়ে আজকে শেষ করব। দেখেন 65 ধারা, 65 ধারা আসলে ওই যে আমাদের কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে, কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে একজন প্রশ্ন করছিলেন যে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে, এই ক্ষেত্রগুলো আলোচনা করছে কত ধারায়? 65 ধারায়। একটু পড়ি দেখেন, যা পড়তেছি সব গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো আমি ইচ্ছা করলে আপনাদের কমেন্ট মধ্যে পড়ায় ছাড়িয়ে দিতে পারতাম, কিন্তু একটু বোঝার দরকার আছে। দেখেন 65 ধারা, যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। ধারা কত? 65। সাক্ষ্য আইনের 64 ধারার বিধান মতে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। কোন কোন ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায় তা সাক্ষ্য আইনের 65 ধারায় বলা হয়েছে। সাক্ষ্য আইনের 65 ধারায় বলতেন 7টি ব্যতিক্রম ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যেখানে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। কয়টা ভাই? 7টা। তো 7টার মধ্যে দেখেন, জি আসসালামু আলাইকুম, হ্যাঁ আসি, আসেন। দেখেন, জি দেখেন, যদি মূল দলিলটি দেখেন 1 নাম্বার যেটা, যে ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা হবে তার দখলে থাকলে। মূল দলিল আপনি যার বিরুদ্ধে প্রমাণ করবেন সেই দলিলটা তার কাছে আছে। ধরেন আপনি যদি বলেন যে ওনার যে কাবিননামার মূল কপি আমার কাছে নাই, কাবিননামার মূল কপি অমুকের ওয়াইফের কাছে আছে বা স্বামীর কাছে আছে, তাহলে যার কাছে মূল দলিল বা চুক্তি, একজন বাড়ি কিনতে চাইছে একজন বাড়ি বিক্রি করতে চাইছে, তাদের একটা বায়না চুক্তি হয় না? তো বায়না চুক্তির মূল কপি ধরেন আছে ক্রেতার কাছে, বা মামলা যদি বিক্রেতা করে বিক্রেতার কাছে তোর মূল কপি নাই, বিক্রেতার কাছে আছে ধরেন ফটোকপি, তখন সে বললো যে ওনার অমুকের কাছে এই মূল কপি আছে, তাহলে সেই ক্ষেত্রে ফটোকপি বা মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। এমন কোন ব্যক্তির দখলে আছে যে নাগালের বাইরে, আউট অফ রিচ, একজনের কাছে আছে, সে থাকে ধরেন উগান্ডা, এখন তারে তো আর বাংলাদেশে আনা মোটামুটি সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ। এমন কোন ব্যক্তির দখলে আছে যে আদালতের প্রক্রিয়ার বাইরে, নট সাবজেক্ট টু দা প্রসেস অফ দা কোর্ট, এই একই কথা। আদালতের প্রক্রিয়ার বাইরে মানে হলো তারে আদালত তারে আনতে পারতেছে না। এমন কোন ব্যক্তির দখলে যে উক্ত দলিলটি উত্থাপন করতে বাধ্য, কিন্তু আন্ডারলাইন করবেন 66 ধারায় তাকে নোটিশ দেওয়ার পরেও দলিলটি উত্থাপন করেন। ধরেন একটা দলিল আছে বিকাশের কাছে, একটা দলিল আছে আমাদের পীযূষের কাছে, পীযূষকে বারবার নোটিশ দেওয়া হলো 66 ধারায় যে তুমি দলিলটা হাজির করো হাজির করো, নোটিশ দেওয়ার পরেও সে হাজির করে নাই, তাহলে সেই ক্ষেত্রে ফটোকপি দ্বারাই মানে ফটোকপি দ্বারা উপস্থাপন করা যাবে বা মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করা যাবে। তো এই সবগুলোই আছে কয় নম্বরের মধ্যে? 1 নম্বরের মধ্যে। 2 নাম্বারটা দেখেন, যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত মূল দলিলটি প্রমাণ করা হবে সেই ব্যক্তি বা তার প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব বা অবস্থা বা বিষয়বস্তু আন্ডারলাইন করে লিখিতভাবে স্বীকার করে নিলে। যার বিরুদ্ধে আপনি প্রমাণ করবেন সে বলল যে না আসলে আমাদের মধ্যে এরকম একটা বিষয় আছে, চুক্তি আছে, আমাদের মধ্যে আসলেই বেচা কেনার কথা আছে, মানে সে বা তার প্রতিনিধি লিখিতভাবে এটা কি করে নিছে, স্বীকার করে নিছে। 3 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে মূল দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, ওই যে 5ই আগস্টে অনেক নথি টথি নষ্ট হয়ে গেছে, বললেন যে
অমুক অফিসে দলিল ছিল, এই দলিল কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। বা আপনার যে ড্রাইভিং লাইসেন্স হারাই গেছে, আপনার যে এনআইডি কার্ড কি হারাই গেছে, এখন আপনার যে হারাই গেছে সেটা আবার আপনার কি করতে হবে, প্রমাণ করতে হবে। মুখ দিয়ে বললে হবে? হবে না। যে ক্ষেত্রে মূল দলিল সহজে হস্তান্তরযোগ্য হবে না। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে এমন কোন দলিল আছে যেগুলো সহজে হস্তান্তর করা যায় না, ধরেন একেবারেই 50-60 বছর আগের দলিল, ওটা নিয়ে নড়াচড়া করাই একটা সমস্যা, যে কাগজ টাগজ ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দেখাইতে পারেন। যে ক্ষেত্রে মূল দলিলটি 74 ধারা অনুসারে সরকারি দলিল। মূল দলিলটি কি হয়? সরকারি দলিল। 74 ধারায় যে সংজ্ঞা আমরা আলাদা পড়বো, যে সরকারের যে কোনো দলিল রেই কি বলে, সরকারি দলিল। যে ক্ষেত্রে মূল দলিলের প্রত্যায়িত নকল বা সার্টিফাইড কপি সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে, যেরকম ওই যে জাবেদা নকল। 73 ধারায় বলতেছে যে জাবেদা নকল এক ধরনের কি সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। 7 নাম্বার দেখেন, যে সকল দলিল আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক না, যদি এরকম কোন দলিল হয় যে দলিল আদালতে পরীক্ষা করা দেখা সুবিধাজনক না, সেক্ষেত্রেও ফটোকপি বা মাধ্যমিক সাক্ষ্য সাবমিট করা যেতে পারে। তো তাহলে কয়টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে? 7টি ক্ষেত্রে। এই 7টা ক্ষেত্র ছাড়া সবসময় কি দিতে হবে? প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক। তো জেনে রাখা ভালো। তো যদি আমরা একটু চলে আসি, প্রায় আমাদের হয়ে গেছে আজকের পড়া। দেখেন, যে ক্ষেত্রে মূল দলিলটি সরকারি দলিল বা যে ক্ষেত্রে মূল দলিলের প্রত্যায়িত নকল বা জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে, সেক্ষেত্রে শুধুমাত্র প্রত্যায়িত নকল বা জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, অন্য কোনো মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে না। আর জাবেদা নকল বলতে কি বোঝানো হয়েছে আমি ব্যাখ্যা কিন্তু দিছি। 73 ধারা অনুসারে যে সকল নকল আছে সেটাই হচ্ছে আপনার জাবেদা নকল। যে ক্ষেত্রে মূল দলিলের অস্তিত্ব লিখিত আকারে স্বীকার করা হয়েছে, কি আকারে, সেক্ষেত্রে মূল দলিল প্রমাণ করতে শুধুমাত্র উক্ত লিখিত স্বীকারোক্তি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এখানে একটা কথা একটু লেখেন, সেটা হচ্ছে ধারা 66 ধারাটা একটু লেখেন। ধারা 66 দিয়ে লেখেন যে দলিল উপস্থিত করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল উপস্থিত করার, আচ্ছা কোনটা বললেন বুঝতে পারি নাই, 73 না 63, কোনটার কথা বললেন? আচ্ছা 66টা লেখেন, দলিল উপস্থিত করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল উপস্থিত করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। মানে কোন দলিল হাজির করার জন্য যে নোটিশটা দেওয়া হয়, সেই নোটিশটা দেওয়া হয় কত ধারায়? 66 ধারায়। আচ্ছা জাবেদা নকল 63 ধারায়। 63, 73 ধারায় তো আর জাবেদা নকল না, বললে ভুল বলছি, স্লিপ অফ টাং। দেখেন তো 1 নাম্বার প্রশ্নটা একটু আমরা পড়ি, যে কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না। মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে, মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার কাছেই যদি ওইটা থাকে তাহলে অবশ্যই আমাকে মূল দলিলই দিতে হবে। এই ক্ষেত্রে আমার ফটোকপি দিলে হবে না। বাট যার বিরুদ্ধে আমি মামলা করছি তার ক্ষেত্রে তার কাছে যদি থাকে তাহলে আমি ফটোকপি বা মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবো। পারি। তো প্রায় শেষ আমাদের আজকে। আর একটু যদি আহ না, আজকে থাক, এ পর্যন্তই থাক, ইনশাল্লাহ অনেক পড়ে ফেলছি, 66 ধারা পর্যন্ত থাক। আগামী দিন এই কতগুলা প্রশ্ন পড়া হয় নাই, এই প্রশ্নগুলো পড়বো, প্লাস সর্বোত্তম সাক্ষ্য, সোনা সাক্ষ্য কি, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো সাক্ষ্য আইন কিন্তু অনেক কিছু নতুন শেখার আছে, যারা যারা আসেন নাই বা যারা যারা করতেছেন না, আশা করি রেগুলার আসবেন এবং আমাদের না আসলে ইউটিউব থেকে দেখে নিবেন। তো আজকে আমাদের এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 মার্কের ক্লাস টেস্ট আছে। তো এতক্ষণ পর্যন্ত যা যা আমরা সাক্ষ্য আইন নিয়ে পড়লাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন, এই আর কি। আচ্ছা আনমিউট করে কথা বলতে পারেন, আমি আনমিউট করার ইয়ে দিছি দেখেন। স্যার আমার ওই আমি স্যার উদাহরণটা যে সরি স্যার আমি যে একটা মেসেজ দিয়েছি স্যার, ওটা কি স্যার, ওটা হবে কি স্যার, ওই যে মাধ্যমিক স্বাক্ষর যে বিষয়টা? আপনি কি উদাহরণ দিচ্ছেন? তো বিথিকা দিদি 10 ছবি তুলেছেন বার্থডে
আপনার জি মানে না আপনি মুখতে প্রশ্ন করেন, লেখাটা ক্লিয়ার না। স্যার, বিথিকা দিদি 10 কপি ছবি তুলছেন স্যার। বিথিকা দিদি হলো প্রাথমিক সাক্ষ্য স্যার, আর ছবিগুলো স্যার হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আর 10টা ছবির সাথে যদি স্যার একটা ছবির তুলনা হয় স্যার, তাহলে সেটা তো মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে স্যার। না, প্রাথমিক হবে, প্রাথমিক হবে। 10টা ছবি যদি ওই 10টা ছবির সাথে তুলনা করা হয় তাহলে প্রাথমিক সাক্ষ্য কিন্তু, আর একটা সাথে বুঝতে পারছেন? জি স্যার। জি ছবির সাথে বিথিকার তুলনা করলে ছবিগুলো মাধ্যমিক সাক্ষ্য আর বিথিকা হলো প্রাথমিক সাক্ষ্য। জি আর স্যার, এটা যখন ঠিক। তুলনাগুলো হচ্ছে যে স্বয়ং ছবির সাথে একটা ছবির সাথে আর একটা ছবির, তখন জি ছবিগুলো স্যার, কি প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য। জি স্যার, ওকে স্যার। বুঝছেন? জি স্যার। জি স্যার। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? তো ধন্যবাদ, আমরা সরাসরি পরীক্ষা চলে আসি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই এই গেল